Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। ইকোনমিক্সের ক্লাস আমার দুটো ক্লাস মতো হয়েছিল। একটা ক্লাসে আমি তোমাদের ইন্ট্রোডাকশন বলেছিলাম এবং আরেকটা ক্লাসে আমি তোমাদের তার লাস্ট যেটা বলেছিলাম যে টোটাল ব্যাপারগুলো যে যার মধ্যে কতগুলো সেক্টর রয়েছে, তার সাথে সাথে আমরা ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি এই ক্লাসগুলো সম্পর্কে করেছিলাম। তো অনেকের তবুও ইকোনমিক্স এর কনসেপ্ট এখনো ক্লিয়ার একটু হয়নি। আমি বুঝতেই পারছি যে টোটাল অনেকেরই এখনো ইকোনমিক্সটা কি বা কেন, তো এটা নিয়ে একটু সমস্যা রয়েছে। তো তাদেরকে আমি একটু বলবো যে একটু তোমরা প্রিভিয়াস ভিডিও গুলো একটু দেখে নেবে প্রথম দুটো ক্লাসের ক্ষেত্রে। তো আজকে আমি ক্লাসের পরে তোমাদেরকে হিস্ট্রি ক্লাস এবং কনস্টিটিউশন ক্লাস এবং ইকোনমিক্স ক্লাসগুলো পরপর সাজিয়ে কোনটা কোনটা পরপর ক্লাস হয়েছিল আলাদা করে একটা পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো। তো সেক্ষেত্রে যদি টেলিগ্রামে অনেকেরই একটু বুঝতে অসুবিধা হয়েছে, তো তারা একটু ক্লাসগুলো পরপর দেখবে, তাহলে ইকোনমিক্স কেন অন্যান্য সাবজেক্ট গুলোও বুঝতে একটু সুবিধা হবে। ওকে, দেখো, তো আজকের যে টপিক শুরু করব ইকোনমিক্স এর, সেটা একটা ইন্ডিয়া কেন সমস্ত দেশের ক্ষেত্রে একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট এবং পভার্টি। যেটা ইন্ডিয়ার একটা অবশ্যই বড় সমস্যা, এর সাথে সাথে পুরো বিশ্বব্যাপী সমস্ত দেশ এই সমস্যার কিন্তু সম্মুখীন হয়ে থাকে। কিছু দেশ কম, কিছু দেশ বেশি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো আজকের সকলে হেডিং করবে যে বেকারত্ব এবং দারিদ্র্য, আনএমপ্লয়মেন্ট এবং পভার্টি। দেখো, আনএমপ্লয়মেন্ট পভার্টি দুটো কিন্তু আলাদা কথা, কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা নয়। কারণ যে দেশে আনএমপ্লয়মেন্ট রয়েছে সেই দেশে অবশ্যই পভার্টি রয়েছে, আর সেই দেশের পভার্টির কারণ সবসময় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আনএমপ্লয়মেন্টই হয়ে থাকে। ওকে, এই জন্য এই দুটো চ্যাপ্টারকে আলাদাভাবে না করে একসাথে এই দুটোকে করা হয়েছে, কিন্তু দুটোর মধ্যে বেসিক কিছু ডিফারেন্স রয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, তো শুরু করছি। দেখো, ফার্স্ট যে ইনফরমেশনটা আমাদের সাথে শেয়ার করা হয়েছে, দেখো যে ভারতের বেকারত্ব এবং দারিদ্র্য পরিমাপ করে একটা সংস্থা, সেটা হচ্ছে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন রয়েছে, যেটা ভারতে বেকারত্বকে পরিমাপ করে। অর্থাৎ প্রতি বছর সেটা মেজার করে যে বর্তমানে ভারতে কতজন পপুলেশন রয়েছে, তাদের মধ্যে কতজন বেকার রয়েছে, এই সংক্রান্ত তথ্য এই এনএসএসও সংগঠনটা প্রকাশ করে থাকে। Okay? এই এনএসএসওটাকে গঠন করা হয়েছিল 1950 সালে। 1950 সালে যখন ভারত স্বাধীন হয়, ভারত স্বাধীন হওয়ার পরবর্তী সময় এই এনএসএসও গঠন করা হয়। এর সাথে সাথে প্ল্যানিং কমিটি থেকে শুরু করে আরো অনেক গুরুত্বপূর্ণ সংগঠন স্বাধীনতার পরে ভারতে গঠিত হয়েছিল। অর্থাৎ দেখো, সবকিছুই সংবিধান কার্যকরী হওয়ার পরে এরকম অনেক সংস্থা তৈরি করা হয়। এটা দেখো স্থাপিত হয়েছিল 1950 সালে এবং এর হেডকোয়ার্টার বর্তমানে আমাদের জাতীয় রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত। ওকে, এর কাজটা কি? ভারতের দারিদ্র্য এবং বেকারত্বকে পরিমাপ করা। এবং প্রথমবার দেখো 1975 সালে, 1973, 1973, 1973 সালে প্রথম ভারতে বেকারত্ব পরিমাপ করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। আমরা দেখবো যে বিভিন্ন ক্ষেত্রে, আমরা অর্থনীতি বলো, সংবিধান বলো, বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো রিপোর্ট পেশ করতে হয়, তার আগে একটা কমিটি গঠন করা হয়। আমাদের অলরেডি কনস্টিটিউশনে পড়া হয়েছে যে নাগরিকত্ব সংক্রান্ত যে নাগরিকত্ব না, তোমাদের হচ্ছে রাজ্য পুনর্গঠন সংক্রান্ত
কমিটি গঠন করা হয়েছিল। মনে পড়ে কারো কি কমিটিগুলোর নাম কি কি ছিল? প্রথম কোন কমিটি গঠন করা হয়? থর কমিটি, জেভিভিপি কমিটি। জেভিপি কমিটি, ধর কমিটি, যেগুলো ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেশ করে থাকে। প্রত্যেকেই দেখো তাদের রিপোর্ট পেশ করার পরে তাদের রিপোর্ট অনুযায়ী কিন্তু ডিসিশন নেওয়া হয়ে থাকে। তো এই কারণে ভগবতী কমিটি এই জন্য গুরুত্বপূর্ণ ভারতে বেকারত্ব পরিমাপ করার জন্য। বিভিন্ন অর্থনৈতিক ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা মুখার্জি কমিটি রয়েছে, এগুলো আমরা ইন্ডিয়ান ব্যাংকিং চ্যাপ্টারটা যখন পড়বো সেখানে আমরা সেটা সম্পর্কে ডিসকাস করবো। ওকে, দেখো এবার দেখো ভারতের এই যে বেকারত্বকে পরিমাপ করার জন্য ইউজুয়ালি তিনটে মেথড ইউজ করা হয়। জেনারেলি তিনটে মেথডের সাহায্যে আমরা বেকারত্বটা পরিমাপ করতে পারি। যে সব সময় যে একটা পদ্ধতিতেই কিন্তু আমরা যে বেকারত্বকে মেজার করব সেটা কিন্তু হতে পারে না। কারণ সমস্ত দেশের মধ্যে ফ্যাক্টর গুলো সবসময় কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে। কেমন আলাদা হতে পারে? যেমন ধরো কোনো দেশের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে কিন্তু সেখানে ম্যান পাওয়ার বেশি নেই, সেখানেও কিন্তু একটু বেকারত্ব সেই জায়গাতেও থাকবে। এরকম একটা দেশের নাম বলতে পারবে যেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে কিন্তু ব্যবহার করার মতো হিউজ পপুলেশন নেই? বলতে পারবে কেউ আইডিয়া করে? স্যার আফ্রিকা। হ্যাঁ স্যার, আফ্রিকা। আফ্রিকায় কি লোকের অভাব আছে? আফ্রিকার টেকনোলজির অভাব আছে কিন্তু প্রাকৃতিক সম্পদের নয়, মানে জনসংখ্যার নয়। স্যার ইন্ডিয়া। বা ইন্ডিয়ায় জনসংখ্যার অভাব আছে? এই না রে, স্যার, ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ায় কি জনসংখ্যার অভাব আছে? প্রচুর বেশি হয়ে গেছে। হ্যাঁ স্যার, অনেক হয়ে গেছে। আচ্ছা, কি করা হয়? কেউ কেউ বলো, একটু আইডিয়া করে বলো। আসবে কারো অ্যান্সার? ওকে, দেখো জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, অস্ট্রেলিয়ায় যে পরিমাণ প্রাকৃতিক রিসোর্স রয়েছে সেই পরিমাণ কিন্তু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের জনসংখ্যা নয়। এই কারণে ওই জায়গায় কিন্তু প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও সঠিকভাবে কিন্তু ব্যবহার করা সম্ভব হয় না। দেখবে অস্ট্রেলিয়ার ম্যাপটা একটু ঘেঁটে দেখবে, দেখবে প্রচুর মিনারেলস, প্রাকৃতিক সম্পদ ডিপোজিটের প্রচুর জায়গা রয়েছে কিন্তু অত হিউজ পপুলেশন নেই যে সেগুলোকে ইউটিলাইজ করবে, বা এত হিউজ পপুলেশনের প্রয়োজন হয়নি যে সবকিছুকে মাটি থেকে তুলে আনতে হবে। ওকে, দেখো এবার এই জন্য বিভিন্ন দেশের ক্ষেত্রে অনেকের ডেফিসিট থাকে, এবার অনেকের অনেক সারপ্লাসও থাকে। তো বিভিন্ন দেশের ক্ষেত্রে এই জন্য বেকারত্ব পরিমাপ করার জন্য ডিফারেন্ট মেথড ইউজ করা হয়। তো তিনটে মেথড যেটা সব থেকে বেশি এবং সব থেকে বেশি পপুলার ইউজ করা হয় সেটা হচ্ছে ফার্স্টলি যেটা হচ্ছে ইউপিএস মেথড। ইউপিএস হচ্ছে ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস। ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস বা ইউপিএস মেথড প্রথম ইউজ করা হয়। আরেকটা মেথড ইউজ করা হয় সেটা হচ্ছে ডব্লিউএসইউ, যেটা হচ্ছে উইকলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট, ডব্লিউএসইউ। আর আরেকটা স্ট্যাটাস ইউজ করা হয় সেটা হচ্ছে ডিএসইউ, যেটা হচ্ছে ডেইলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ দেখো প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, যে দেশের ক্ষেত্রে বিভিন্ন দেশ বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করে থাকে তাদের ব্যবহৃত রিসোর্সের উপর ডিপেন্ড করে। তো ডিফারেন্ট স্টেট, বিভিন্ন দেশ, কেউ কেউ ইউপিএস কালেক্ট করবে, কেউ কেউ ডব্লিউএসইউ মেথড ইউজ করবে, কেউ ডিএসইউ মেথড ইউজ করবে। তো কারা মেথড কখন ইউজ করে সেটা আমি তোমাদের বলছি, আর এই মেথড গুলো কি সেই সম্পর্কে আমি দু চারটে কথা বলবো। দেখো এই ইউপিএস মেথড অনুযায়ী সারা বছর বেশিরভাগ সময় যেসব দেশের লোকেরা বেকার থাকে তাদের ইউপিএস পদ্ধতি অনুযায়ী বেকার বলা হয়ে থাকে। দেখো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে সারা বছরের বেশিরভাগ সময়, তো ব্যাপারটা বেশিরভাগ সময় মানে কতটা টাইমকে আমরা বলতে পারি যে বেশিরভাগ সময় মানে এক্স্যাক্টলি কতটা টাইম। দেখো এই জন্য বলা হচ্ছে ইউপিএস কে বলা হয়, দেখো ক্রনিক আনএমপ্লয়মেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। ওরা কিছু ক্রনিক, ক্রনিক কখন বলে? এনিথিং ক্রনিক কখন বলা হয়? এনিবডি? যেটা কিউরেবল নয়। স্যার সময় অনুসারে যখন সাজানো থাকে সেটাকে ক্রনিক বলে। তাই কি? একটু ভেবে চিনতে বলো, একটু বলো। যাচ্ছে, তোমাদের অ্যান্সার গুলো হচ্ছে, একদম ভুল নয়, একদম ভুল নয়, অ্যাপ্রোপ্রিয়েটলি। ক্রনিক ডিজিজ, ক্রনিক কোনো কিছু ক্রনিক, হোয়াট ইজ ক্রনিক? ক্রনিক স্যার কোন সেন্সে কিউরেবল। বলা হয়?
কিউরেবল নয়, কিউরেবল। মানে সেই সেন্সেই তো ক্রনিক বলা হয়। আর আরেকটা যেটা সময়কাল যেটাকে বলা হয় সেটা ক্রোনোলজি, সেটা থেকেই ক্রোনোলজি থেকে ক্রনিকাল বা ক্রোনোলজি ওটাই এসছে, ওরকমই মনে একদম হচ্ছে। একদম একদম ঠিক বলেছে, একদম কারেক্ট, মানে তোমাদের কথাগুলো কোনোটাই ভুল নয়। কিন্তু এই জায়গাতে ক্রনিক মানে কি হতে পারে, আমি এটাই বলছি। ক্রনিক মানে একদম ঠিক, যেটা কিউরেবল নয়, একদম সেটাও ঠিক। যেটা এখানে দেখো, কোনো কিছুকে ইকোনমিক্স এর ভাষায় বা যে কোনো জায়গাতে ক্রনিক তখনই বলে যখন সেটা কন্টিনিউয়াস মেথডে চলতে থাকে। ক্রোনোলজি যেটা বলছে একদম ঠিক, যেটা পরকে পর হয়ে যাচ্ছে মানেই সেটা কন্টিনিউয়াস। এটা বোঝা গেছে। ক্রনিক আনএমপ্লয়মেন্ট মানে কি, যেটা জন্মগতভাবে কন্টিনিউয়াস মেথডে বেকারত্ব রয়েছে। মানে তুমিও বেকার, তোমার বাবাও বেকার, তোমার দাদুও বেকার, তোমার ছেলেও বেকার হবে, তোমার নাতিও বেকার হবে। মানে বেকারের সাথে সাথে ব্যাপারটা বেকার বা তার সাথে দারিদ্র ব্যাপারটা, এইটাকেই বলে ক্রনিক আনএমপ্লয়মেন্ট বা ক্রনিক পভার্টি। দুটো আলাদা, দুটো আলাদা জিনিস। ক্রনিক আনএমপ্লয়মেন্ট আর ক্রনিক পভার্টি দুটো আলাদা জিনিস, কিন্তু অ্যাজ এ সেন্স অফ ক্রনিক এটাকেই বলি যখন কোনো একটা জিনিস বংশ পরম্পরায় বা অ্যাজ এ কন্টিনিউয়েশন চলতে থাকে। বোঝা গেছে, এটাকে ক্রনিক বলে। তো ইউপিএস কে বলা হয় এই জন্য ক্রনিক আনএমপ্লয়মেন্ট। মানে ইটস অ্যাপ্রোচ রিলেটেড টু দ্য অ্যাক্টিভিটি স্টেটাস অফ এ পার্সন ডিউরিং দ্য 365 preceding the date of survey. The activity status on which a person has spent relatively longer time, 183 days or more, during the period is considered as usual principal activity status of a person. তার মানে বলেছে বছরের বেশিরভাগ সময় বলতে এখানে ইনসেন্স অফ বলা হয়েছে যে 365 দিনের মধ্যে কেউ যদি 183 দিন, মানে প্রায় হাফ, 183 দিন বা তার বেশি সময় যদি বেকার থাকে, তাহলে তাকে বেকার বলা হবে। ইউপিএস মেথড অনুযায়ী তাহলে তাকে বেকার বলা হবে। যে বছরের হাফ টাইমের বেশি, দেখো 183 দিন মানে 6 মাসের বেশি যদি কেউ বেকার থাকে, তাহলে তাকে তো অবশ্যই বেকার বলবো। কিছু দিনের জন্য কাজ মানে তো অবশ্যই সে বেকারের মধ্যেই পড়বে। অর্থাৎ এই জায়গাটা ক্রনিক আনএমপ্লয়মেন্ট ইউপিএস পদ্ধতিতে কারা হয়, যাদের দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে, বেশিরভাগ লোক কাজ পায় না, কাজ না পেয়ে বেকার অবস্থায় থাকে, সেই জায়গা অনুযায়ী সেই জায়গাতে ইউপিএস পদ্ধতি অনুযায়ী বেকারত্বকে পরিমাপ করা হয়। তাহলে অবশ্যই এক্সাম্পল হিসাবে ইউপিএস পদ্ধতিতে, ইন্ডিয়াতে জেনারেলি এই ইউপিএস পদ্ধতিতে বেকারত্বকে মেজার করা হয়। ব্যাপারটা বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে নাকি বল? না ওকে, দেখো, তার মানে একশো স্যার, একটা তিরাশি কথা দিন বলছি বা স্যার। বলো 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 বলো। স্যার বলছি, এই বেকারত্বটা মানে এটা মেজারমেন্টটা কি কোনো ইনকামের ভিত্তিতে হয়? মানে বেকারত্বের ক্রাইটেরিয়াটা কি এখানে? ক্রাইটেরিয়া বলতে দেখো, তুমি বছরের টোটাল 365 দিন রয়েছে, তার মধ্যে না স্যার, একশো আমি বলছি তিরাশি যে কাজ তো ধর অনেক ধরনের হয়, তাহলে বেকার কাদের বলবো, মানে কত টাকার নিচে ইকোনমিক্স এর ভাষায়? অবশ্যই, সেটা তো অবশ্যই। তুমি একটা খুব ভালো কোশ্চেন করছো। এর জন্যই তো আমাদের আসবে বিপিএল, আমাদের পভার্টি লাইন, যে কত টাকার নিচে হলে তাকে বেকার বলবো, কত টাকার উপরে হলে তাকে বেকার বলবো না। অবশ্যই ভালো কোশ্চেন, একটু ওয়েট করো, নিচে আসছে। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন করেছো তুমি। যে এই জিনিসগুলোর জন্য, যে আমি সাপোজ প্রত্যেক দিন 10 টাকা করে ইনকাম করছি, কোনো একটা জায়গায় হয়তো গিয়ে কাজ করছি, কারো বাড়িতে গিয়ে কাজ করছি, একটা বাড়িতে কাজ করছি, আমাকে 10 টাকা করে প্রত্যেক দিন দেয়, তাহলে কি আমি বেকার হব না বেকার হব না? অনেক হতে পারে। হ্যাঁ স্যার, তাহলে সেটাই আবার বলছি। অনেকের ক্ষেত্রে, একদম বুঝতে পারছি, তোমার একদম ঠিক কথা, তুমি একদম কারেক্ট কথা জিজ্ঞেস করেছো। আবার অনেকে পার ডে 1000 টাকা করে ইনকাম করছে, তাহলে সে বেকার হবে কি বেকার হবে না? একদম কারেক্ট, একদম ঠিক কথা বলছো। একটু ওয়েট করো, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আর স্যার আরেকটা কথা বলছিলাম স্যার। বলো বলো বলো। স্যার বলছি, যেখানে পপুলেশন কম, তাহলে ম্যান পাওয়ার যেখানে কম, সেখানে তো স্যার রিসোর্সটা তাহলে এক্সেস হয়ে যাবে, তাহলে স্যার ওদের কি করে প্রভার্টি আসবে এটা বুঝলাম না। মানে ওদের উদ্বৃত্তরা ওদের ওরা তো ক্ষেত্রে ইনপুট আমদানি করতে, রপ্তানি করতে পারবে আরো। না, ওদের ক্ষেত্রে আমি এটা কোথায় বেকার কোথায় বললাম, যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি যেটা বললাম, দেখো ওখানে এক্সেস আছে, কিন্তু আমি ওখানে বেকার ব্যাপারটা তো বলিনি। বেকার কি বললাম আমি কোনো জায়গায় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে? তেমনটা আমি বুঝতে পারিনি এটা আর কি। না, আমি বলছি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে দেখো বেকারত্বের ব্যাপারটা এমন আছে, কারো কারো যে তাদের কাছে নেই, সেই কারণে তারা বেকার। আবার কারো কারো ক্ষেত্রে যে এক্সেস আছে, তখন সেটাকে আর বেকার তো বলবো না, সেটা ইউজ করছে না। অস্ট্রেলিয়াতে হিউজ পরিমাণে রিসোর্স আছে, তো সেটা বেকার ব্যাপারটা তো নয়। সে বেকার ব্যাপারটা দেখো হতে পারে, দেখো সাপোজ এমন হতে পারে যে তোমার কাছে তোমার তোমার বাড়ির নিচে প্রচুর হচ্ছে সোনাদানা খোঁড়া রয়েছে, মানে সোনাদানা স্টক রয়েছে।
ঠিক আছে? এবার তুমি সেই জায়গায় হাত দিতে পারছো না। মানে সেই জায়গায় তুমি মানে খুঁড়তে পারছো না। তুমি যদি খুঁড়তে যাও তোমার ঘরটা ভেঙে পড়বে। বা তোমার বাড়িতে কোনো এরকম মেল মেম্বার নেই যে সেটাকে খুঁড়তে পারবে। তাহলে কি হবে? তোমার বাড়িতে টাকা থাকা সত্ত্বেও তুমি বেকার নয়? ভাবো তো। হ্যাঁ স্যার। তাহলে সেই জায়গায় ভাবো, আমি সেই সেন্সে বলছি যে সবসময় ওটা স্যার থাকলেই যে ম্যান হবে। পাওয়ারের দিক থেকে ওরা বেকার সেটা বলেছেন তাই তো, মানে একদম, একদম, মাঠের একদম। দিক থেকে মানে নয়। হ্যাঁ। মাঝের দিক থেকে না। কারণ ওদেরকে ওই সেন্সে আমি বেকার বলতে পারবো না। কিন্তু মানে আরো ওটা জিনিসটাকে ইউটিলাইজ ওরা করতে পারতো, কিন্তু ওরা সেটা ইউটিলাইজ করছে না। বা অ্যাকচুয়ালি ওদের এই মুহূর্তে প্রয়োজন নেই বলে ওরা করছে না। কারণ ওদের অস্ট্রেলিয়া এখন অলরেডি অনেকটাই ডেভেলপড। এজন্য ওদের আর ব্যাপারটা প্রয়োজন হয় না। বা ওরা ব্যাপারটাকে ফিউচারের জন্য স্টক করে রাখে। এটা ইন্ডিয়া করছে না। তাই তো? হ্যাঁ স্যার। ওকে, দেখো। এবার ফার্স্ট পদ্ধতি ইউপিএস হলো। সেকেন্ড পদ্ধতি যেটা হচ্ছে ডব্লিউএসইউ। একটু আগেই যেটা বললাম, উইকলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট, ডব্লিউএসইউ। এই ডব্লিউএসইউ পদ্ধতিতে কি বলেছে যে সমীক্ষার সপ্তাহে যারা ১ ঘন্টার জন্যেও কাজ পায় না তাদেরকে বেকার বলা হয়। এবার সমীক্ষা বলতে কি? দেখো, এখানেও একটা জিনিস কথা ছিল যে আহ, দেখো কোথায় গেল অ্যাক্টিভিটি স্ট্যাটাস। এই যে দেখো, এখানেও একটা কথা ছিল, দেখো, ডেট অফ সার্ভে বলে একটা কথা ছিল, তাই না? ডেট অফ সার্ভে মানে দেখো, সমীক্ষা মানে কি? সাপোজ যখন কোনো কিছু আমাদের, যখন এই যে এখন সেন্সাস হয়, সেন্সাসকে আমরা সমীক্ষার মধ্যে বলি। কারণ কি, সেন্সাসের সময় কি আমাদের বাড়িতে একজন লোক আসে বা কয়েকজন লোক আসে, তারা এসে জিজ্ঞেস করে যে তোমাদের বাড়িতে কতজন মেম্বার রয়েছে, কে কে কত টাকা ইনকাম করছে, বা কে কি কাজের সাথে যুক্ত রয়েছে, এরকম ডিটেলস আমাদের কাছে জানতে চাইবে। তো এই সময়ে যদি কেউ এসে, সাপোজ সেই টাইমের সময়ে যখন ডেট অফ সার্ভে চলছে, সেই সার্ভের মধ্যে যদি কেউ ১ ঘন্টার জন্য কাজ না পায়, তখন তাকে বেকার হিসেবে বলা হবে। হতে পারে তুমি ১ সপ্তাহের জন্য লিভে আছো, বা ১ সপ্তাহের জন্য তোমার কাজ চলে গেছে, তুমি আবার কোনো জায়গায় চাকরিতে জয়েন করবে, কিন্তু সেই সময় তোমার বাড়িতে কোনো একটা সার্ভে হলো। সেই সময় সার্ভেতে তুমি বললে যে না আমি এখন তো কাজ করছি না, তার মানে তুমি বেকার মানে বেকার হিসাবে তুমি ট্রিট হয়ে গেল। তার মানে এগুলো ইন্ডিয়ার ক্ষেত্রে ডব্লিউএসইউ মেথড ইউজ হবে না। যেগুলো কোনো মডার্ন কান্ট্রি হবে, আমেরিকা বলো বা যেসব জায়গায় লোকেরা ডেইলি ইনকাম করে, তাদের ক্ষেত্রে এই ডব্লিউএসইউ মেথড ইউজ করা হয়। অর্থাৎ যে সমীক্ষার সপ্তাহ হবে, যেই সপ্তাহতে বা যেই উইকে সেন্সাসটা হবে বা সার্ভেটা হবে, সেই উইকে যদি কেউ ১ ঘন্টারও কাজ না পায়, তাহলে তাকে বেকার হিসাবে ট্রিট করা হবে, বা বেকার হিসেবে তাকে এনলিস্টেড করা হবে। ওকে। It is measured in the number of person who did not find even and work during the survey week. বোঝা গেছে? সেই সার্ভে উইকের ১ মাসের ১ দিনের জন্য যদি সে ১ ঘন্টার জন্য যদি সে কাজ না পায়, তাহলে তাকে আমরা বেকার হিসেবে বলবো অ্যাজ এ ডব্লিউএসইউ মেথড। ওকে? নেক্সট দেখো, যেটা খুব যেখানে মানে খুব বেশি যারা মানে সেখানকার লোক বেশি ইনকাম করে, যে সেটা হচ্ছে ডেইলি স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট। যদি কোনো সমীক্ষার সপ্তাহে ১ দিন বা কিছু দিনের জন্য কেউ কাজ না পায়, তখন তাদেরকে বেকার হিসাবে গণ্য করা হবে। যদি সমীক্ষার সপ্তাহে কেউ ১ দিন কাজ পাচ্ছে না, বা তার থেকে কিছু দিনের কমের জন্য কাজ পাচ্ছে না, বা কিছু দিনের জন্য ২ দিন ৩ দিনের জন্য কাজ পাচ্ছে না, তখন তাকে ডিএসইউ পদ্ধতিতে বেকার হিসেবে বলা হবে। অর্থাৎ যাদের ইকোনমি মানে ডব্লিউএসইউ দের মতো অতটা স্ট্রং নয়, আবার আমাদের ডিএসইউ এর মানে আমাদের হচ্ছে ইউপিএস এর মতো এতটা উইক নয়, অর্থাৎ যাদের ইকোনমি মোটামুটি উন্নত কিন্তু খুব বেশি উন্নত নয়, তাদের ক্ষেত্রে ডিএসইউ পদ্ধতিতে ইউজ করা হবে। বোঝা গেছে? তাহলে ইট ইজ মেজার্ড ইন দ্য নাম্বার অফ পারসন হু ডিড নট ফাইন্ড ওয়ার্ক অন এ ডে অফ সাম ডেজ ডিউরিং দ্য সার্ভে উইক। ওকে? ৩টে মেথড বোঝা গেল প্রত্যেকের? কোনো কিছু ডাউট থাকলে বলো। স্যার স্যার এই ডাব্লিউএসইউ যে মেথডটা, এটা কি বছরে যে কোনো একটা সপ্তাহে করা হয়, না মানে কিরকম, মানে এটা একটা দেখো, এটা আমেরিকার ক্ষেত্রে করা হয়। যে আমেরিকাতে, যখন আমেরিকার তো প্রত্যেক লোক দেখো প্রত্যেকে প্রত্যেকের কাজ নিজে করে। কারণ আমেরিকায় তুমি ভাবছো যে আমেরিকা মানে সেখানকার লোক খুব বড় লোক, সেটা নয়। দেখো এখানে তুমি যদি মাটি কাটতে হয়, তার জন্য তুমি একটা মানে শক্ত বাগান করবে, এটা লেবারকে লাগিয়ে দিলে। তোমার হচ্ছে ঘর পরিষ্কার করার জন্য একটা ঘরে কাজের লোক আছে, কাজের লোককে তুমি কাজে লাগিয়ে দিলে। আমেরিকাতে তুমি লাগাতে যাও, দেখি তোমার কাছ থেকে এত টাকা সে
চার্জ করবে যে তোমার মনে হবে দূর আমি নিজেই করে নেবো তার থেকে ভালো। আমেরিকার বেশিরভাগ লোক কি করে নিজের কাজ কিন্তু নিজেই করে, গাড়িও নিজে ড্রাইভ করে, নিজের জামা কাপড় নিজে কাচে, প্রত্যেকে নিজের কাজ নিজেই করে। এই কারণে দেখো ওখানে প্রত্যেক লোক সবসময় কাজের মধ্যে থাকে, ওরা কিন্তু কাজটাকেই নিজের প্রফেশন মনে করে। বাঙালিদের ক্ষেত্রে ওটা নয়, বাঙালিদের ক্ষেত্রে মনে হয় "ওই একটু ঘুমিয়ে গেলাম, ভালো হলো, ঠিক আছে"। বাঙালিদের মধ্যে অত কাজ করার টেন্ডেন্সি নেই। কিন্তু এই জায়গাতে যেহেতু রেগুলারলি হয়ে থাকে, এই জন্য যেকোনো সময় এই সপ্তাহ সেন্সাসটা হয়ে থাকে। যেকোনো সময় হয়তো মনে হলো যে জানুয়ারি মাসের প্রত্যেক বছর জানুয়ারি মাসের 15 তারিখে বা প্রতি মাসে 12 তারিখে বা প্রত্যেক মাসে 12 থেকে 17 তারিখে ওরা সেন্সাস করবে, বা 2 মাস ছাড়া 12 থেকে 17 তারিখে এরকম একটা সার্ভে ওরা করবে, যে দেখবে যে ভারতে কত মানে ওদের দেশে কতটা বেকার রয়েছে। বোঝা গেছে? তো ওটা যে দেশ হবে, আমেরিকা বলো বা যেটা উন্নত দেশ, তারা নিজেরা ডিসাইড করে নেবে যে কখন সমীক্ষার সপ্তাহ করবে। আমাদের যেমন সেন্সাস হয় প্রতি 10 বছর ছাড়া, ওদেরও সেরকম সেন্সাস হয়। সেন্সাসে জনগণনা হয় এবং এই যে পদ্ধতিটা এটাও জেনারেলি করে থাকে। ইন্ডিয়ার ক্ষেত্রে এটা প্রতি বছরে মেজার করা হয়। এইসব দেশে জেনারেলি উইকে মেজার করা হয়, কখনো কখনো 2 মাস বা 3 মাস ছাড়া। বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে। দেখো এখানেই বলা আছে, দেখো সাধারণত ভারতে এই ইউপিএস পদ্ধতি অনুযায়ী বেকারত্বকে পরিমাপ করা হয়। আমি একটু আগেই বললাম ভারতে যে ইউপিএস পদ্ধতিতে মেজার করা হয় যে ভারতের লোক কতটা বেকার আছে কি বেকার নেই, সেই সংক্রান্ত মেজারমেন্ট আমরা ইউপিএস পদ্ধতির মাধ্যমে করে থাকি। ওকে, দেখো নেক্সট দেখো দুটো আমরা শ্রমিকদেরকে আমরা ডিভিশন করে থাকি তাদের কাজের রেসপেক্টে। তো কাজের রেসপেক্টে আমরা কিছু বলি প্রান্তিক শ্রমিক, কিছু বলি প্রধান শ্রমিক। প্রান্তিক শ্রমিক যাদেরকে আমরা, হ্যাঁ, যাদেরকে আমরা মার্জিনাল ওয়ার্কার বলবো, যদি কোনো ব্যক্তি বছরে 183 দিন বা তার কম সময়ের জন্য কাজে নিযুক্ত থাকে, তাদেরকে প্রান্তিক শ্রমিক বলা হবে। তো এক্ষেত্রে দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে জেনারেলি এই ব্যাপারটা হয় না। ইন্ডিয়ার ক্ষেত্রে এটাকে সাধারণত তাদেরকে বেকারই বলা হয়। কিন্তু আবার অনেক থাকে, দেখো বিভিন্ন কোম্পানি বলো বা বিভিন্ন ক্ষেত্রে যখন যে বিশেষ করে দেখবে বিভিন্ন অফিস টফিসে কি হয়, কন্ট্রাকচুয়াল স্টাফ থাকে, যাদেরকে যখন কাজ আসে তখন তারা কাজ করে, অন্য সময় কিন্তু তাদের কোনো কাজ থাকে না। অর্থাৎ যখন কাজ আসে তখনই কেবলমাত্র তারা কাজ করে। যেমন মারাঠাদের সময়, মারাঠারা যখন আমাদের শক্তি ছিল, তখন সেনাবাহিনীদের ক্ষেত্রেও এরকম ডিভিশন ছিল। বর্গী যারা হতো তারা হচ্ছে সবসময় সৈন্যবাহিনীতে থাকতো। আর আরো কিছু সৈন্য থাকতো যারা কি হতো, শিলাদার হতো। তারা কি করতো, যখন যুদ্ধ হতো তখন তারা সৈনিক, অন্য সময় তারা চাষবাস করতো। তাহলে এইরকম যে কোনো শ্রমিক, যেসব ব্যক্তিদের 183 দিনের কম সময়ের জন্য কাজে যুক্ত করা হয়, তাদেরকে আমরা বলি মার্জিনাল শ্রমিক বা প্রান্তিক শ্রমিক। আর যাদের 183 দিন বা তার থেকে বেশি সময় কাজে নিযুক্ত করা হয়, তাদেরকে বলা হয় প্রধান শ্রমিক বা মেন ওয়ার্কার। বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও দেখবে যেখানে চট কল, তারপরে কাগজ কল, সেখানেও এরকম শ্রমিক নিযুক্ত থাকে। সবার সবসময় ডিউটি পড়ে না, অনেকে হচ্ছে পার্মানেন্ট স্টাফ থাকে, আবার অনেকে হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফ থাকে। যাদের যখন কাজ বাড়ে তখন তাদেরকে ফোন করে ডেকে নেওয়া হয়। ওকে, সেটা হচ্ছে মার্জিনাল ওয়ার্কার আর এটা হচ্ছে মেন ওয়ার্কার। ওকে, দেখো নেক্সট এবার বেকারত্বর মধ্যে যে আমাদের আনএমপ্লয়মেন্ট, সেগুলো ডিফারেন্ট টাইপের হতে পারে। যে সবসময় বেকারত্ব মানে যে বেকার, সেটা কিন্তু সবসময় বেকার মানে একই ধরনের বেকারত্ব সবসময় হয় না। অনেক বেকারত্ব থাকে যেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু সেই বেকারত্বটা হোল্ড করে। তো সেরকম কিছু কিছু বেকারত্বের আমরা এক্সাম্পল করব। পরীক্ষায় কোশ্চেন আসে কিরকম, যে একটা এক্সাম্পল দিয়ে বলবে যে এই যে ঘটনাটা ঘটলো এখানে কোন ধরনের বেকারত্ব কাজ করছে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তো বিভিন্ন ধরনের বেকারত্বের মধ্যে প্রথমে যেটা বলছে দেখো, ছদ্মবেশী বেকারত্ব, যেটাকে আমরা বলি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ছদ্মবেশী বেকারত্ব যেটাকে বলে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। সে ডিসগাইজড আনএমপ্লয়মেন্টটা কি, যদি কোনো উৎপাদন ব্যবস্থায় কিছু শ্রমিক নিয়োগ করার পরেও মোট উৎপাদন অপরিবর্তিত থাকে, তখন যে অতিরিক্ত শ্রমিক উৎপাদন ব্যবস্থায় যোগদান করেছিল তাদেরকে ছদ্মবেশী বেকার বলা হয়। ওকে, ইফ দ্য মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ জিরো, তখন এটা দেখা যায়, এবং এটা সাধারণত ভারতীয় কৃষি, জেনারেলি ইন্ডিয়ান এগ্রিকালচার সেক্টরে লক্ষ্য করা যায়। দেখো কিছু বুঝতে পারলে কেউ আমাকে একটু এক্সাম্পল দিতে পারবে? আমি তো এক্সপ্লেন করব, কেউ একটু এক্সপ্লেন করতে পারবে জিনিসটা কি?
স্যার কৃষিক্ষেত্রে হয়তো অনেকে কাজ করছে, তার মধ্যে কিছু জন হয়তো কাজ করছে না, যে সবাই কাজ করছে তারা হয়তো ফাঁকি মারছে, এরকম কন্ডিশনটাকে কি বলা হয়? স্যার মানে এক- স্যার বলছি জমির পরিমাণটা সীমিত আছে কিন্তু পরিবারের লোক সংখ্যাটা বেশি আছে, কিন্তু জমি ওইটাই। একদম ঠিক, একদম ঠিক যাচ্ছে। এই জন্যই বলা আছে ভারতীয় কৃষিতে। দেখো কি হয়, দুজনে একদম কারেক্ট অ্যান্সার বললে। যে কি হয় ইন্ডিয়ান এগ্রিকালচারে দেখবে, যে সাপোজ কি হয় যে আমাদের 1 বিঘা জমি চাষ করার জন্য 10 জন লোককে একদিন যদি মানে এ করা হয়, তাহলে সে 1 বিঘা জমি চাষ করে দেবে। এবার 10 জনের জায়গায় যদি আমি সেই জায়গায় 20 জনকে লাগিয়ে দিই, তখন দেখি তারা সেই একদিনেই কাজটা করছে। তার মানে যে আমি 10 জন লোককে এক্সট্রা অ্যাপয়েন্ট করলাম, তাদের জন্য আমাদের কি প্রোডাক্টিভিটির মধ্যে কোনো পরিবর্তন দেখা দিল? হলো না। তার মানে আমাদের প্রোডাকশন যেটা হওয়ার কথা ছিল সেটাই হচ্ছে। বেশি লোক নিয়োগ করার পরেও কিন্তু সেই কাজ সেমই থাকছে, কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যেমন সব থেকে ভালো এক্সাম্পল এগ্রিকালচারের থেকেও সব থেকে ভালো এক্সাম্পল চোখের সামনে লক্ষ্য পড়ে, কেউ বলতে পারবে? প্রচুর লোককে কাজে লাগিয়ে দেয় কিন্তু কাজ জিরো হয়, খুব ওই কমই 100 কাজ দিনের হয়। কাজে। একদম ঠিক বলেছো, হ্যাঁ স্যার, 100 দিনের কাজ। 100 দিনের কাজে দেখবে সবাই একদম লাইন দিয়ে দিয়ে নেমে গেল, কে গান শুনছে, কে বসে বসে বিড়ি টানছে, এইরকমই হয়। তো সেই জায়গায় দেখো যে কি হয়, যে সেই জায়গায় এতজন লোককে নিযুক্ত মানে কাজে লাগানোর প্রয়োজনই নেই। অর্থাৎ এই যে মার্জিনাল প্রোডাক্টিভিটি একটা কথা আছে, দেখো এই কথাটা আমাদের ইকোনমিক্স এর কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, যে হোয়াট ইজ মার্জিনাল প্রোডাক্টিভিটি। মার্জিনাল প্রোডাক্টিভিটি মানে যে তুমি যেটা উৎপাদন করছো এবং কোনো কিছু অ্যাপ্লাই করার পরে তোমার উৎপাদন কতটা হচ্ছে, সেটাকে আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি বলি। মানে সাপোজ তুমি 10 জন লোককে লাগানোর ফলে তোমার 1 বিঘা জমি চাষ হচ্ছে, 20 জন লোককে লাগাচ্ছ, তোমার সেই 1 বিঘা জমিই চাষ হলো। তাহলে তোমার মার্জিনাল প্রোডাক্টিভিটি জিরো হলো, কারণ দুটো ক্ষেত্রেই তোমার উৎপাদনের পরিমাণ সেম রইলো। তাহলে ফাইনাল উৎপাদন এবং ইনিশিয়াল উৎপাদন যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি বা যেটা আমরা প্রোডাক্টিভিটি বা উৎপাদিত যে পরিমাণটা, সেইটা আমাদের কোয়ান্টিটি সেম থাকে। তার মানে মার্জিনাল প্রোডাক্টিভিটিটা জিরো হয়ে থাকে। বোঝা গেছে? তার মানে সেই লোকগুলো যাদেরকে এগ্রিকালচারের সাথে নিযুক্ত করা হয়েছিল এক্সেস ভাবে, তাদের তো কোনো রকম কাজ নয়, অর্থাৎ তারা বেকার। তারা স্যালারি টাকা পাচ্ছে কিন্তু তারা কিন্তু কোনো রকম প্রোডাক্টিভিটির সাথে তাদের কিন্তু কোনো রকম দূর দূরান্তের সম্পর্ক নেই। এই ধরনের বেকারত্বকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ওকে, আশা করি সবার বোঝা গেছে। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো সেকেন্ড টাইপ অফ আনএমপ্লয়মেন্ট, যেটাকে বলা হয় চক্রাকার বেকারত্ব বা আবর্তমান বেকার সমস্যা, যেটাকে বলা হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সেই সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা কি, যে চক্রকার বেকারত্ব বা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা কি, যে কোনো সময় বেকারত্ব সার্বিক মন্দার কারণে হয়ে থাকে। মন্দার সময় লোকের কাজ চলে যায়, আবার আর্থিক সমৃদ্ধির সময় লোকে কাজ করে থাকে। এইভাবে চক্রাকারে এইবার দেখা যায়। যেমন কি হয়, এগ্রিকালচারের ক্ষেত্রেই বলো, ভেবে দেখো যে যখন চাষবাস হয় না, সেই সময় দেখো সবারই হচ্ছে কোনো রকম ইনকাম থাকছে না। সেই সময় দেখো সার্বিক মন্দা সকলের চলে, বা ইকোনমিক ক্রাইসিসের সময় যখন হয়, সেই সময় লোকের কাছে কাজ থাকে না, সেই সময় প্রচুর কর্মী ছাঁটাই হয়। এরপর যখন আবার ইকোনমিক ক্রাইসিসটা মিটে যায়, তখন তাদেরকে আবার কাজে নিযুক্ত করা হয়। তো এই যে ব্যাপারটা, এটা সাইক্লিক্যাল ব্যাপারে চলতে থাকে। ইন্ডিয়ান এগ্রিকালচারের ক্ষেত্রে এই সাইক্লিক্যাল বেকারত্ব বা চক্রাকার বেকারত্ব দেখা যায়। যখন মানে চাষ হয়, তখন প্রচুর লোক কাজে নিযুক্ত হয়। চাষ উঠে গেলে তারা আবার বেকার হয়ে যায়। তাহলে এই যে কারণটা সাইক্লিক্যাল বেকারত্ব, এটাকেই বলা হয়ে থাকে। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে হয় কর্মনিযুক্ত বেকারত্ব। দেখো, কর্মনিযুক্ত বেকারত্ব বলে একটা টার্ম রয়েছে। কর্মনিযুক্ত বেকারত্ব মানে হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট, একটা কথা রয়েছে। আন্ডার এমপ্লয়মেন্ট কি, যদি কোনো শিক্ষিত ব্যক্তি অপেক্ষাকৃত কম যোগ্যতার কাজে নিযুক্ত থাকে, তখন তাকে কর্মনিযুক্ত বেকার বলা হয়ে থাকে। কারণ এক্ষেত্রে একজন লোকের অর্থনীতিতে যা অবদান, তার থেকে অনেক বেশি তার ক্ষমতা রয়েছে। কারণ এই সেন্সে যে বলতে পারি, অনেকেই দেখো যে তোমার হচ্ছে পিএইচডি করেছে, পিএইচডি করে গ্রুপ ডি এর চাকরি পেয়েছে। চাকরির অবস্থা খুবই খারাপ, এই কারণে অনেককে এটা করতে হয়। তাহলে সেই লোকটা যখন পিএইচডি করেছে, তার মানে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে তার যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান থাকবে।
কিন্তু সে যেহেতু একটা ক্লারিক্যাল গ্রেড বা গ্রুপ ডির কাজের সাথে নিযুক্ত রয়েছে, তাহলে তার যে এবিলিটি সেটাকে তো ইউটিলাইজ করা পসিবল হচ্ছে না। তার মানে যে পরিমাণ আমরা ইউটিলিটি পেতাম বা উৎপাদন পেতাম, তার থেকে অনেক কম পরিমাণে ইউটিলিটি আমরা পাবো। অর্থাৎ সেই বেকারত্বকে আমরা বলবো কর্মনিযুক্ত বেকারত্ব বা আন্ডার এমপ্লয়মেন্ট। ওকে, কারো যদি কোনো ডাউট থাকে বলো, আমি এক্সপ্লেন করব। জিনিসগুলো বোঝার খুব প্রয়োজন রয়েছে। দেখো, নেক্সট বেকারত্ব সেটা হচ্ছে স্বেচ্ছা বেকারত্ব, যেটাকে বলা হয় ভলেন্টিয়ারি আনএমপ্লয়মেন্ট। ভলেন্টিয়ারি আনএমপ্লয়মেন্টটা কি? যখন একজন ব্যক্তি উপযুক্ত মজুরির অভাবে বেকার থাকবে বলে সিদ্ধান্ত নেয়, তখন তাকে স্বেচ্ছা বেকার বলা হয়ে থাকে। সাপোজ যেটা এখন দেখা যাচ্ছে, দেখবে কাউকে, তোমার লেবারকে কাউকে কাজ করতে বলছো, যে এটা করে দে, তো তোকে 200 টাকা দেবো। না, 500 টাকা ছাড়া আমি কাজ করব না। তাহলে কি, তাকে তুমি টাকা দিবে বলছে, কিন্তু সে উপযুক্ত একটা টাকা চায়, সেই টাকা ছাড়া সে কাজ করবে না। তার মানে তাকে কাজ দেয়া হচ্ছে, কিন্তু সে মজুরির জন্য কাজটা করলো না। তার মানে সে নিজেই সেই বেকারত্বটাকে স্বীকার করছে। তখন তাকে আমরা বলবো স্বেচ্ছা বেকারত্ব বা ভলেন্টিয়ারি আনএমপ্লয়মেন্ট। ওকে, নেক্সট দেখো, কিছু হয় মরশুমি বেকারত্ব, যেটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। এই সিজনাল আনএমপ্লয়মেন্ট আর সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের মধ্যে অনেকটা সিমিলারিটি রয়েছে। দেখো, ঋতু পরিবর্তন এবং মরশুম পরিবর্তনের সাথে সাথে যে বেকারত্ব দেখা যায় তাকে মরশুমি বেকারত্ব বা সিজনাল আনএমপ্লয়মেন্ট বলা হয়ে থাকে। সাধারণত এগ্রিকালচার সেক্টরের ক্ষেত্রে এটা দেখা যায়। সাইক্লিক্যাল আর সিজনাল আনএমপ্লয়মেন্ট প্রায় একই রকম, শুধু পার্থক্য এটাই, সিজনাল আনএমপ্লয়মেন্ট একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইমে হবে, কিন্তু সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট যখন খুশি হতে পারে। যে অর্থনৈতিক রিসেশন ব্যাপারটা যখন খুশি হতে পারে, এরকম ব্যাপার তো নয় যে প্রত্যেক বছর জানুয়ারি মাসের সময়ই হবে, অন্য সময় হবে না। কিন্তু চাষের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে দেখো, জেনারেলি যে সময় চাষটা উঠে যায়, একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইমেই সেই বেকারত্বটা দেখা যায়। তাহলে দুটো আলাদা নয়, আবার দুটো একও নয়। বোঝা গেছে? 5টা বেকারত্ব যে বললাম, এই 5টা নিয়ে কারো কোনো ডাউট, কোনো কিছু পয়েন্ট স্যার নিয়ে জিজ্ঞেস করার আছে, বলো। হুম। স্যার বলছি, আমাদের ইন্ডিয়াতে তো মানে ফ্যামিলির যে হেড হন তিনি আর্ন করেন, তাহলে এক্ষেত্রে কি বাড়ির বাকি সবাইকে কি বেকার বলা হবে, মানে কাদের বেকার বলা হয়? আচ্ছা, একটা ভালো কোশ্চেন করেছো, যে যারা হচ্ছে আর্নিং মেম্বার। এবার সেক্ষেত্রে দেখো, বেকারত্ব পরিমাপ করার মানে ব্যাপারটায় হয় কি, জেনারেলি 18+ যদি 18 বছর তার বয়স হয়ে থাকে, তখন তাকে বেকার হিসেবে বলা হয়। কারণ 18+ মানে তারপর তার মানে যেহেতু অ্যাডাল্ট হচ্ছে, তখন তার হচ্ছে ইনকাম করার একটা টেন্ডেন্সি তাকে করতেই হয়। এবার সেক্ষেত্রে দেখো, বেকার হিসেবে মানে সে যদি একজন মানে নাবালক হয়ে থাকে, 18 বছরের নিচে থাকে, তখন তাকে বেকার বলা হবে না। কিন্তু সে যদি সাবালক হয়, তখন কিন্তু তাকে বেকার বলা হবে। আর যখন তাহলে স্যার হাউস লিস্টিং হতে, ওয়াইফদেরও কি বেকার বলা হয়, যারা হাউস ওয়াইফ হয়? হাউস ওয়াইফদের ব্যাপারটা না, হাউস ওয়াইফদেরকে কোশ্চেনটা কি বলা যায়, হাউস ওয়াইফ দেখো, তোমার যদি কোনো ছেলে থাকে বা 18 বছরের নিচে ছেলে বা মেয়ে থাকে, তাদেরকে কিন্তু বেকার বলা হবে না। কিন্তু তাদের যখন 18+ হবে, হাউস ওয়াইফদেরকে কি বলতে পারি, জেনারেলি দেখো, কিছু কিছু হয় যে এটাকে জেনারেলি বেকারই আমরা বলি, কিন্তু তাদের যে সার্ভিসটাকে আমরা টোটালি বেকার বলতে পারি না, কিন্তু কিছুটা সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে যুক্ত রয়েছে। ওকে, মানে ব্যাপারটা দেখো, যে তোমার বাড়িতে তোমার মা যে কাজ করছে, বা তোমার মানে মা বা হচ্ছে কেউ যারা কাজ করছে, তাদের এগেনস্টে তোমরা স্যালারি দিচ্ছ না, কিন্তু স্যালারি না দিলেও যে কিছুটা মানে ইউটিলিটি তোমরা কিন্তু পাচ্ছ। মানে সবসময় ব্যাপারটাকে বেকারত্বের মধ্যে ঠিক ফেলা যাবে না। আচ্ছা, হাউস ওয়াইফদেরকে বলা যায় কেন, আচ্ছা একটু দেখতে হবে আমাকে, কি এটা নিয়ে কি বলছে, আমাকে একটু দেখে আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? জেনারেলি হ্যাঁ। আমার মনে হচ্ছে হাউস ওয়াইফদেরকে মানে আহ বেকার হিসেবে হবে না, আমার যতদূর মনে হচ্ছে হবে না। ঠিক আছে, একটু দেখতে হবে। কোশ্চেনটা আমি কখনো পাইনি, কোশ্চেনটা ভালো করেছো তুমি। মানে স্যার আমি অনেকেই একটু বলে শুধু ছেলেরাই বেকার হয়, জন্য আমি জিজ্ঞেস করলাম। সমাজে যেমন একটা কথা প্রচলিত আছে না, এবার ইকোনমিক্স দেখো, এর ভাষায় কি সেটা? ইকোনমিক্স এর ভাষায় কিন্তু মানে হাউস ওয়াইফদের কিন্তু বেকার বলা হয় না। মানে যেহেতু তারা ইউটিলিটির সাথে, দেখো, যে সোশ্যাল যেগুলো ওয়েলফেয়ার থাকে, যে বিভিন্ন এই যে ট্রাস্ট যেটা বলো, বা যারা এনজিও হয়ে থাকে, তাহলে তুমি এনজিওর কাজকে কি বেকার বলতে পারবে? এনজিওর কাজকে কিন্তু বেকার বলা হয় না।
তাই না? তারা কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার এর হ্যাঁ সাথে স্যার, যুক্ত থাকে বলে এনজিওর কাজ কিন্তু বেকার নয়। তাহলে এনজিওর মতো কাজই কিন্তু আমাদের হাউসওয়াইফরা করে থাকে। এইজন্য ওদেরকে কিন্তু বেকার আমরা বলতে কখনোই পারবো না। ঠিক আছে? মানে ওদের কিন্তু সার্ভিস কিন্তু সেটা ভলান্টিয়ারি সার্ভিস হিসাবে মানে সেটাকে কম্পেয়ার করা হবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে। দেখো আরেক ধরনের বেকারত্ব সেটা হচ্ছে পরিকাঠামোগত বেকারত্ব, সেটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, যে যখন মূলধনের অভাবে যে বেকারত্ব দেখা যায় তাকে পরিকাঠামোগত বেকারত্ব দেখা যায়। যেমন কি, যে আমাদের এখানে যে ১০০ জন ছেলে আছে আমাদের গ্রামে যারা কম্পিউটারে খুব বেশি পারদর্শী, মানে আইটি সেক্টরে কাজ করার মতো তাদের যোগ্যতা রয়েছে। কিন্তু আমাদের স্টেটে দেখা গেল বা আমাদের গ্রামে দেখা গেল যে কোনো আইটি সেক্টর নেই, বা আইটি সেক্টর থাকলেও মোট ৫টা আইটি সেক্টর রয়েছে। তার মানে তারা এবিলিটি হওয়া সত্ত্বেও শুধুমাত্র পরিকাঠামো না থাকার কারণে কিন্তু প্রচুর লোক বেকার হিসেবে রয়ে যাচ্ছে। তাহলে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রেও সেম দেখো, প্রচুর শিক্ষিত লোক রয়েছে কিন্তু পরিকাঠামো না থাকার কারণে কিন্তু তাদের বেকারত্বটা রয়েছে। বোঝা গেছে? তাহলে পরিকাঠামোগত বেকারত্ব যেটাকে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলছে। ওকে? দেখো এবার আরেকটা এমপ্লয়মেন্ট যেটা আনএমপ্লয়মেন্ট যেটা বলছে সেটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কি? যখন একটি কাজ কারো চলে যায় এবং আরেকটি কাজের মধ্যে সে যখন যোগদান করে তার মাঝখানের সময়ে কেউ যদি বেকার থাকে তখন তাকে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলে। সাপোজ তুমি একটা কোম্পানিতে জয়েন করছো, সে কোম্পানিতে জয়েন করার পরে তুমি একটা অন্য কোম্পানিতে অপরচুনিটি দিল যে সেখানে জয়েন করার জন্য, তুমি সেখানে ইন্টারভিউ দিলে, সেখান থেকে কল করলো আপনি নেক্সট মাসের ২০ তারিখে এসে জয়েন করুন। তাহলে নেক্সট মাসের ২০ তারিখে এসে তোমাকে জয়েন করতে বললো, তখন তুমি কি করলে? প্রিভিয়াস কোম্পানিটাকে ছেড়ে দিলে। তাহলে ছেড়ে দিলে, তাহলে সেই যেই টাইমে তুমি ছেড়ে দিলে পরে যে টাইমে জয়েন করবে তার মাঝের টাইম তো তুমি কিছুদিনের জন্য বেকার অবস্থায় থাকলে, সেই টাইমটাকে বলা হয় ফিকশনাল আনএমপ্লয়মেন্ট। ওকে, সেই টাইমকে বলবো ফিকশনাল আনএমপ্লয়মেন্ট। ওকে, সবগুলো বোঝা গেল কোনটা স্যার কি? একটা কোশ্চেন আছে। বলো। স্যার বলছি যে যারা ভিক্ষা করে ওদেরকেও তো তাহলে বেকার বলা হয়, কিন্তু তাহলে ওদেরকে কোন বেকারত্বের মধ্যে ফেলা হবে? ওরা বেকারত্ব, ওদেরকে বেকার বলতে ওদের দেখো, ওদের ক্ষেত্রে একটা ইনকাম ব্যাপারটা আছে, কিন্তু ওদের ইনকামটা হয় ট্রান্সফার্ড ইনকাম। ট্রান্সফার্ড ইনকাম কি? দেখো এর সাথে আমাদের ইন্ডিয়ান মানি মার্কেট জড়িয়ে আছে। কারণ দেখো সবসময় ইকোনমিক্স বলে যে কোনো একটা ইনকাম তখনই হবে যদি সেটা প্রোডাক্টিভ হয়। মানে তুমি একটা কাজ করলে এবং সে কাজের রেসপেক্টে তুমি যদি কোনো প্রোডাক্ট উৎপন্ন করতে না পারো, বা সবসময় প্রোডাক্ট নয়, কিছু সার্ভিসও হয়ে থাকে, যদি তুমি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস দিতে না পারো, সেটা কিন্তু ইনকামের মধ্যে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো না। তাহলে এই যে ভিখারিদের আয় বা বিভিন্ন জায়গায় তুমি যে ত্রাণ দিচ্ছ, তারপরে তুমি এই যে কোনো একটা এই কন্যাশ্রীর যে টাকা দিচ্ছে, তাহলে সেটা কি যে মেয়েটা পাচ্ছে সেটা কি তার কন্যাশ্রী মেয়েটার কি আয় হচ্ছে না একটা ভিক্ষা হচ্ছে? দুটো পার্থক্য বোঝো। এই যে প্রত্যেকে ২০০ টাকা করে এর জন্য তুমি কিন্তু কোনো কিছু তুমি যে টাকাটা পেলে এর জন্য কি তুমি কোনো সার্ভিস দিয়েছো বা কোনো প্রোডাক্ট করেছো? কিছুই করোনি। তোমাকে শুধু তোমার আয়টা, তোমার অন্য কারো একটা আয় তোমাকে তোমার কাছে দিয়ে দেওয়া হয়েছে। ভিখারিদের ক্ষেত্রেও সেম ব্যাপার। তাহলে ওদেরকে আমরা আনএমপ্লয়মেন্ট বলতে পারবো না, ওরা এমপ্লয়েডই, কিন্তু ওদের ইনকামটা হচ্ছে ট্রান্সফার্ড ইনকাম। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর স্যার এই কোভিড এর কারণে যারা বেকারত্ব হলো ওদেরকে স্যার ওই চক্রাঘাত বেকারত্বের মধ্যে ধরা হবে? ওদেরকে চক্রাকার সাইক্লিক্যাল ব্যাপারটাই ওদেরকে বলা হবে একদম। সিজনাল ওদের বলা যাবে না, ওদের সাইক্লিক্যালি বলতে হবে। হুম, বলো। কেউ কেউ কিছু বলছিলে? স্যার ওই কোভিড এরটাই বলছিলাম স্যার, কোভিড ওকে ওকে সিচুয়েশনে যেটা হচ্ছে। ওকে ওকে ঠিক আছে। দেখো নেক্সট এবার আমাদের আনএমপ্লয়মেন্ট হলো, এবার আমাদের পভার্টি সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। তো হোয়াট ইজ পভার্টি সেটা আমাদের ফার্স্ট জানার বিষয়। তো পভার্টি যেটা দারিদ্রতা, সেটা কি? দারিদ্রতা ব্যাপার জানতে গেলে দেখো প্রথমে আমাদের জানতে হবে যে কত ধরনের দারিদ্র হতে পারে।
তো সেক্ষেত্রে দেখো আমাদের দারিদ্রতা দু ধরনের দারিদ্রতা আমরা সাধারণত বলি। একটা বলি চূড়ান্ত দারিদ্র, একটাকে বলি আপেক্ষিক দারিদ্র। চূড়ান্ত দারিদ্র যেটাকে বলে অ্যাবসোলিউট পভার্টি, আর আপেক্ষিক দারিদ্র যেটাকে বলবো রিলেটিভ পভার্টি। তো দুটো জিনিস কি দেখো, চূড়ান্ত দারিদ্র যেটাকে অ্যাবসোলিউট পভার্টি বলবো, সেই জিনিসটা কি যখন কোনো ব্যক্তি তার নির্দিষ্ট পুষ্টি সংগ্রহের জন্য সাফিসিয়েন্ট খাবার পায় না, অর্থাৎ কোনো রোজগার বা খরচা করার সামর্থ্য যখন কোনো ব্যক্তির থাকে না, তখন তাকে চূড়ান্ত দারিদ্র বা অ্যাবসোলিউট পভার্টির মধ্যে রয়েছে, সেটা তাকে বলা হবে। অর্থাৎ যাদের ইনকাম হবে দরিদ্র সীমার নিচে যারা থাকবে, যেটা পভার্টি লাইন বলা হচ্ছে, আমি একটু পরেই সব টার্ম গুলো মেনশন করবো। এপিএল কাদেরকে বলা হয়, বিপিএল কাদেরকে বলা হয়, সব দেশে কি এপিএল বিপিএল সেম না, সেগুলো আমি আস্তে আস্তে এক্সপ্লেন করবো। তো যারা জেনারেলি দরিদ্র সীমার নিচে মানে বিপিএল তালিকার নিচে থাকে, তাদেরকে অ্যাবসোলিউট দরিদ্র বা অ্যাবসোলিউট পভার্টি হিসেবে বলে থাকবো। এবং এই অ্যাবসোলিউট পভার্টি আমরা জেনারেলি দেখতে পাই ভারতের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে। এই উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কি হয়, কিছু লোক এরকম অনেকেই রয়েছে যাদের হচ্ছে মানে নিউট্রিশন দেওয়ার বা খাওয়ার মতো পয়সা থাকে না। বিভিন্ন স্টেশনে গেলে দেখবে এরকম প্রচুর লোক পড়ে থাকে, তাদের সারা জীবন এরকম স্টেশনে স্টেশনেই কেটে যায়। স্টেশনেই জন্ম হয়, স্টেশনেই ভিক্ষা করে, স্টেশনেই পড়ে থাকে, স্টেশনেই বুড়ো হয়, স্টেশনেই মারা যায়। প্রচুর লোক এরকম রয়েছে, বিভিন্ন কোনো ডেফিনেট ঘর নেই, তারা ঠিকঠাক খাওয়ার পায় না, ঠিকঠাক ঘুমোতে পায় না। তো এই জিনিসগুলো ইন্ডিয়ার মতো উন্নয়নশীল দেশে কিন্তু বেশি দেখা যায়। তাহলে কি আমেরিকা এরকম লোক নেই? আমেরিকাতেও আছে, কিন্তু আমেরিকার ব্যাপারটা অন্যরকম থাকে, সেগুলো আমি এক্সপ্লেন এখন করছি না। আমেরিকার বেকারত্বের ব্যাপারটা বা দারিদ্র্যের ব্যাপারটা অন্য রকমের হয়ে থাকে। যারা জেনারেলি মাইগ্রেন্ট হয়ে থাকে, তারা ওখানে দরিদ্রের মতো ট্রিট করে হয়। ঠিক আছে, দেখো, তো ইন্ডিয়ার মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে অ্যাবসলিউট পভার্টি ব্যাপারটা লক্ষ্য করা যায়। নেক্সট দেখো, যেটা বললাম আপেক্ষিক দারিদ্র মানে রিলেটিভ পভার্টি, অর্থাৎ এটা কি হবে, কম্পারিজন করা হবে দুটো দেশ বা দুটো ব্যক্তির মধ্যে। কি ব্যাপারটা, যে আপেক্ষিক দরিদ্র আর রিলেটিভ দরিদ্রের মধ্যে কি, যখন দারিদ্রতাকে পরিমাপ করা হয় দুটি দেশের ব্যক্তি বা দুটি দেশের অথবা দুটো ব্যক্তির আয়ের মধ্যে তুলনার মাধ্যমে। দেখো, তুলনার মাধ্যমে যদি আয় কোনো কিছু দারিদ্রতার বিচার করা হয়, তখন তাকে রিলেটিভ পভার্টি বলা হবে। যেমন তোমরা হচ্ছে এই যে এক্সাম দেওয়ার সময় দেখেছো যে কেউ হয়তো 3 পেয়েছো, আবার কেউ 40 পেয়েছে, কেউ 39 পেয়েছে, কেউ 38 পেয়েছে। তাহলে যে 3 পেয়েছে সে তো কোনো রকম কম্পিটিশনের মধ্যে থাকছেই না। এবার যে 40 পেয়েছে আর 39 পেয়েছে, তাদের মধ্যে কি, যে 40 পেয়েছে সে বেশি ধনী, আর যে 39 পেয়েছে সে একটু গরিব। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, যখন দুটা কম্পারিজন হবে কোনো মার্কসের ভিত্তিতে বা কোনো ইনকামের ভিত্তিতে, একজন পার মান্থ 3 কোটি টাকা ইনকাম করে, আর একজন পার মান্থ 2,95,00,000 টাকা ইনকাম করে। তার মানে প্রত্যেকের মধ্যে দেখো ইনকামের মধ্যে, দুজনের ইনকামের মধ্যে যখন কম্পারিজন হবে, তখন সেটা হবে রিলেটিভ পভার্টি। ব্যাপারটা বোঝা গেছে? এগুলো সাধারণত হয় যারা উন্নত দেশগুলো হয়ে থাকে, এটা তাদের মধ্যে কম্পারিজন হয়ে থাকে, যে কোন দেশে বেশি জিডিপি হচ্ছে, একটা দেশের জিডিপি কম হচ্ছে, তাহলে সেই দেশে কিন্তু এই রিলেটিভ পভার্টিটা মেজার করা হয়ে থাকে। এবার বোঝা গেছে অ্যাবসলিউট পভার্টি আর রিলেটিভ পভার্টির মধ্যে পার্থক্য? কোনো কোশ্চেন? ওকে, সবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। স্যার। ওকে, নেক্সট দেখো, এবার আমি একটু আগেই বললাম ভারতে দেখো পভার্টি পরিমাপ করে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। একটু আগে বললাম ভারতের হচ্ছে দারিদ্রতা পরিমাপ করে কোন সংস্থা? এই যে প্রথমে বলেছিলাম দারিদ্রতা পরিমাপ করে এনএসএসও। এই যে বলেছিলাম প্রথম লাইনে আজকে বলেছিলাম, দেখো দারিদ্রতা পরিমাপ করে এনএসএসও, সেটাই দেখো বেকারত্ব দারিদ্রতা দুটোই পরিমাপ করে কিন্তু এনএসএসও। সেটাই আমি একটু এক্ষুনি বললাম যে ওকে, ভারতের দারিদ্রতা পরিমাপ করে দেখো এনএসএসও বা বেকারত্ব এনএসএসও সংস্থা পরিমাপ করে।
প্রথমবার দাদাভাই নৌরোজি দারিদ্র রেখা বা পভার্টি লাইনের কনসেপ্টটা এনেছিলেন। এই দারিদ্র রেখা বা পভার্টি লাইনের কনসেপ্টটা প্রথম দাদাভাই নৌরোজি নিয়ে এসেছিলেন ভারতের দারিদ্রতা পরিমাপ করার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ভারতে প্রথম দারিদ্রতা পরিমাপ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন কে? বলতে হবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রথমবার ভারতে দারিদ্রতা মাপার চেষ্টা করেছিলেন, মাপতে পারেননি, কিন্তু সেই জন্য তার কনসেপ্ট, অ্যাজ এ কনসেপ্ট, পভার্টি লাইনের কনসেপ্টটা কিন্তু দাদাভাই নৌরোজি, তার বিখ্যাত একটা বই, কি বই ছিল? Poverty and un-British rule in India. ভেরি গুড, পভার্টি অ্যান্ড দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আর তত্ত্বটার নাম কি ছিল? স্যার মনে নেই। এনিবডি? দাদাভাই নৌরোজির তত্ত্বটা আছে, মাথায় আছে, আমি জানি এটা মাথায় থাকার মতো জিনিস, কিন্তু এই মুহূর্তে মনে আসছে না, বুঝতে পারছি। বললে সঙ্গে সঙ্গে মনে আসবে। তত্ত্বটা কি ছিল? কার মাথায় আসবে? অনেকেরই আছে, মনে আছে, আমি পাক্কা শিওর মনে আছে, এই মুহূর্তে মনে আসছে না। দেখো, তত্ত্বটা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ। মনে এসছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা মনে আছে, আমি জানি এটা মনে আছে সকলে, এই মুহূর্তে মনে আসছে না। ওকে, তো এই ড্রেন অফ ওয়েলথ মানে তত্ত্বের মাধ্যমে তিনি প্রথমবার পভার্টি অ্যান্ড দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটিতে প্রথমবার এই পভার্টি লাইনের উল্লেখ তিনি করছিলেন। ওকে, এবং ভারতে প্রথমবার, দেখো, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তোমাদের এখনো প্ল্যানিংটা আমি পড়াইনি, এর পরের ক্লাসে তোমাদের প্ল্যানিং হবে। সে 6 5 ইয়ার প্ল্যানিং এর সময় প্রথম বিপিএল কথাটার উল্লেখ করা হয়েছিল। বিপিএল, বিলো পভার্টি লাইন, বা বিপিএল কথাটার উল্লেখ প্রথম করা হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে। ইন্দিরা গান্ধীর সময় হবে। আমি বলবো যে গরিবি হটাও স্লোগান থেকে শুরু করে সমস্ত কিছু এই সময়ে হয়েছিল। আমি বলবো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবার এই বিপিএল কথাটার উল্লেখ করা হয়, বিলো পভার্টি লাইন, অর্থাৎ যারা এই দরিদ্র সীমা বা পভার্টি লাইনের নিচে থাকবে তাদেরকে বিপিএল বলবো, যারা উপরে থাকবে তাদেরকে এপিএল বলবো। এবার দেখো, যেমন বেকারত্বের কারণ আমরা জানলাম, দারিদ্রতারও আমাদের কিছু কারণ রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তো দারিদ্রতার কারণের মধ্যে কি কি? নাম্বার 1, দেখো, ধীর অর্থনৈতিক বিকাশ, মানে স্লো গ্রোথ রেট অফ ইকোনমি। যদি কোনো অর্থনীতির ক্ষেত্রে যে তাদের উন্নয়নের হারটা যথেষ্ট কম হয়ে থাকে, অর্থাৎ স্লো গ্রোথ রেট অফ ইকোনমি, অর্থাৎ কোনো একটা দেশের ক্ষেত্রে প্রথমে তার ইনকাম হলো 10 টাকা, তারপরের বছর তার ইনকাম হলো 10 টাকা 2 পয়সা, তারপরের বছর ইনকাম হলো 10 টাকা 4 পয়সা, খুবই স্লো রেটে ইনকাম। তাহলে যদি তার অর্থনৈতিক বিকাশ রেটটা খুবই কম হয়ে থাকে, তাহলে অন্যান্য দেশের ক্ষেত্রে সেটা যদি খুব বেশি হয়ে থাকে, তখন তাদের দেশে যথেষ্ট বেকারত্ব হবে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো, খুবই ধীরভাবে অর্থনৈতিক বিকাশ হয়, এই জন্য ভারতের ইন্ডিয়ায় কিন্তু দারিদ্রতা যথেষ্ট বিরাজ করছে। এবার সেকেন্ড হচ্ছে, দেখো, সম্পদের বৈশিষ্ট্য, যেটাকে বলা হয় ইনইকুয়ালিটিস ইন দ্য অ্যাসেট ডিস্ট্রিবিউশন, মানে সম্পদের বৈষম্য যদি দেখা যায়, তখনও কিন্তু আমাদের দারিদ্রতা দেখা যায়। যেমন বলতে পারি, দেখো, আম্বানির কাছে প্রচুর টাকা আছে, অথচ অনেক লোকের কাছে কোনো টাকাই নেই, মানে খুবই গরিব। তার মানে একটা শ্রেণীর লোকের হাতে প্রচুর টাকা আছে, আর একটা শ্রেণীর লোকের হাতে কোনো টাকা নেই। তার মানে সম্পদকে অসমভাবে বন্টন করা হয়েছে বলে এই সম্পদের বৈষম্য বলো আমাদের দারিদ্রতা রয়েছে। ওকে, এই সম্পদের বৈষম্য সকলের মধ্যে যদি প্রায় কিছুটা সমানভাবে যদি দেয়া হয়ে থাকে, তাহলে কিন্তু দারিদ্রতা ব্যাপারটা অনেকটা কমে যাবে। কারণ ব্যাপারটা থাকে, সম্পদের সাথে আমাদের পিপিপি বলে একটা ফ্যাক্টর থাকে। কেউ বলতে পারে পিপিপি ফুল ফর্ম? তোমাদের ফার্স্ট স্যার ইকোনমিক ক্লাসে আমি পপুলেশন, স্যার পপুলেশন, Purchasing পভার্টি। power parity. পারচেসিং পাওয়ার প্যারিটি, একদম যেটা আমি বলেছিলাম, পপুলেশন না, পারচেসিং পাওয়ার প্যারিটি, মানে যেটাকে ক্রয় ক্ষমতা বলা হয়ে থাকে। মানে তুমি সাপোজ যদি আজকে যে মাসে যদি 5,000 টাকা ইনকাম করো, তাহলে কি তুমি অ্যাপেলের ফোন ইউজ করবে? নিশ্চয়ই করবে না। কিন্তু তুমি যদি মাসে 50,000 টাকা ইনকাম করো, তাহলে তুমি অ্যাপেলের ফোন ইউজ করতে পারো। তার মানে তোমার যদি ইনকাম বেশি হয়, তাহলে তুমি অ্যাপেলের ফোনের প্রোডাকশন যদি তোমার বাড়াতে চাও, তার মানে লোকের প্রথমে হাতে টাকা তো দিতে হবে, তাহলে তো লোক কিনবে। তুমি যদি দাম যদি আস্তে আস্তে তুমি যদি লোককে টাকাই না দাও, বেশি পরিমাণ লোকের উপর ট্যাক্স চাপা, তাহলে কি সে কোনো কিছু প্রোডাকশন বাড়াতে পারবে?
সাধারণভাবে কখনোই সম্ভব হবে না। তার মানে তাদেরকে আস্তে, আস্তে দিতে হবে, পাওয়ার দিতে হবে, তাকে পার্চেজিং পাওয়ার দিতে হবে। তাহলে কিন্তু তারা কিনতে পারবে। দেখো এইরকম যে থট, মাথায় যে বুদ্ধি, এগুলো কিন্তু সবসময় যেকোনো মডার্ন ইকোনমি যারা হয়ে থাকে, যারা অর্থনীতিতে একটু বোঝে, তারা কিন্তু এই জিনিসগুলো কখনোই করে না। তারা কিন্তু পার্চেজিং পাওয়ার বাড়ানোর চেষ্টা করে। দেখো এটার সঙ্গে আবার এডুকেশনের আমরা গোলাবো না। কারণ যদি এরকম একটা লোকের নাম বলতে পারবে যে এই জিনিসটা করেছিল কিন্তু নিজে নিরক্ষর ছিল? বলতে পারবে একজন লোকের নাম? পার্চেজিং পাওয়ার বাড়ানোর জন্য সবকিছুর দামকে কন্ট্রোল করেছিল এবং লোকে যাতে কিনতে পারে সেই জন্য তিনি কিন্তু দামকে কন্ট্রোল করেছিল এবং সবাই যাতে কিনতে পারে তার জন্য করেছিল। কিন্তু নিজে একজন নিরক্ষর ছিল। বলো কে লোক? হিস্ট্রিতে একজন সুলতান ছিল। এতটা হিন্ট দিলাম। স্যার আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খিলজি, ভেরি গুড। আলাউদ্দিন খিলজি দেখো প্রথম বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। তাহলে কিসের জন্য করেছিলেন? তার মিলিটারিতে যেসব লোকরা রয়েছে তারা যাতে কিনতে পারে, পারচেজ করতে পারে, সেই জন্য তিনি কিন্তু করেছিলেন। তার মানে এটা কিন্তু ব্যাপার নয় যে শিক্ষিত হলেই করতে পারবে, অশিক্ষিতরা করতে পারবে না, এটা কিন্তু ব্যাপার নয়। আকবর নিজেও একজন অশিক্ষিতই ছিলেন, নিরক্ষর ছিলেন, কিন্তু তার রিফর্ম হিসাবে বহু রকমের রিফর্ম আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে? এটা কিন্তু খুবই বড় ব্যাপার। ওকে? আচ্ছা, একটু আরেকটা ছোট্ট একটা কোয়েশ্চেন আমার মাথায় এলো, আমি একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। যে দিল্লি সালতানাতে সবথেকে বেশি শিক্ষিত কোন রাজা ছিল? বলতে পারবে? সবচেয়ে বেশি শিক্ষিত। সমস্ত দিকে মোহাম্মদ বিন এক তুগলক। একদম। মোহাম্মদ বিন তুগলক, ভেরি গুড। যাই হোক পড়েছো। এর অ্যান্সার গুলো দেওয়াটা খুব ইজি ব্যাপার নয়। যে পড়েছো বলে অ্যান্সারটা মোটামুটি আইডিয়া আছে বলে বলেছো, ভেরি গুড। মোহাম্মদ বিন তুগলক কিন্তু সবথেকে বেশি ছিল এবং কেউ যদি বলে তার যে কাজগুলো ছিল টোটালি ভুল ছিল, ডিজাস্টার হয়ে গিয়েছিল তার লোকের কারণে। কিন্তু তার যে কাজগুলো বা চিন্তা ভাবনা কিন্তু কখনোই ভুল ছিল না। খুব তার ভালোই চিন্তা নীতিগুলো করেছে। ফুল রূপায়ণ হয়েছিল, নীতিগুলো খুব ভালো নীতিগুলোর ছিল। ভিল রূপায়ণ। কিন্তু এই যে গঙ্গা যমুনাতে ট্যাক্স বাড়ানো, সেটা সে ঠিকই করেছিল। কিন্তু তার কাছে যখন খবরটা যায় তার যে মিডল পোর্শনের লোকরা রয়েছে তারা তো অত্যাচার করে দিয়েছে। এরপর সে যখন তাদেরকে আস্তে ত্রাণ দিতে চাইবে তখন তারা আর নেবে কেন? অলরেডি তাদের উপর তো অত্যাচার হয়েছে, তারা ফসল জ্বালিয়ে ফেলেছে। তো এই ফ্যাক্টর গুলো কিন্তু মাথায় রাখতে হবে। যখন মোহাম্মদ বিন তুগলক পড়াবো তখন আমি এগুলোকে এক্সপ্লেন করবো। ঠিক আছে? তো সেকেন্ডটা বললাম সম্পদের বৈষম্য। থার্ড দেখো দ্রুত জনসংখ্যা বৃদ্ধির হার। যদি র‍্যাপিড পপুলেশন গ্রোথ হয়ে থাকে তখন কিন্তু আমাদের দারিদ্রতা হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে বলো পপুলেশন বৃদ্ধির হার খুবই বেশি। এইজন্য আমাদের খাদ্য সংকট দেখা দিচ্ছে। প্রত্যেক জিনিসের আমরা কিন্তু ঠিকঠাক ভাবে কোনো কিছু এমপ্লয়মেন্ট করতে পারছি না এবং যখনই গভর্নমেন্ট এই সংক্রান্ত কোনো আইন আনতে চাইছে আমরা বিরোধিতা করছি। ট্রেন জ্বালাচ্ছি, ভেঙে দিচ্ছি, বহু রকমের ঝামেলা করছি। ওকে? তো এই জায়গায় আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যদি জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রিত হয় তাহলেই কিন্তু একমাত্র আমাদের দেশের দারিদ্রতা নিয়ন্ত্রিত হবে। নাহলে কিন্তু জীবনে কোনোদিন দারিদ্রতা নিয়ন্ত্রিত হবে না। চায়না দেখো এখন আস্তে আস্তে দেখো তাদের পপুলেশনটাকে অনেকটা কন্ট্রোল করে নিয়েছে। এজন্য চায়না কিন্তু ধীরে ধীরে ডেভেলপড কান্ট্রির দিকে যাচ্ছে, ডেভেলপিং ছেড়ে। ওকে? তো এটা আমাদের কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। আর নেক্সট দেখো অবশ্যই আনএমপ্লয়মেন্ট, যেই দেশের আনএমপ্লয়মেন্ট খুব বেশি থাকবে সেই দেশের দারিদ্রতা তো বেশি থাকবেই। তাহলে আনএমপ্লয়মেন্ট আর হচ্ছে বেকারত্বের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। ওকে? নেক্সট দেখো মুদ্রাস্ফীতি ও অন্যান্য সামাজিক কারণ। ওকে? আচ্ছা মুদ্রাস্ফীতিটা কি? আমি তোমাদের আলাদা করে মানি মার্কেটের চ্যাপ্টারে এক্সপ্লেন করব। এখানে কেউ বলতে পারবে মুদ্রাস্ফীতি জিনিসটা কি? কোনো জিনিসের ক্রমাগত দাম বেড়ে যাওয়াটাকে মুদ্রাস্ফীতি বলে। আচ্ছা ভেরি গুড। সেটা কখন বাড়ে? কিভাবে বাড়তে পারে? তোমার কি মনে স্যার হয়? বলো। যখন মানুষের হাতে মানে অহেতুক টাকা কেন্দ্রীভূত থাকে তখন হচ্ছে তারা যে কোনো দামের যখন মুদ্রা মানে কোনো দাম দর না করে তো যখন জিনিস কিনতে থাকে তখন মুদ্রাস্ফীতি বাড়ে। হুম, কথাটা ঠিক। মানে এক কথায় বলতে গেলে কথাটা মানে একদম ঠিকঠাকই বলেছো। ঠিক আছে? আমি তোমাদের একটু এক্সপ্লেন করছি। দেখো, যাতে মুদ্রাস্ফীতিটা একটু তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখে নাও। দেখো, বাজারে আমি গেলাম, বাজারে একটা প্রোডাক্ট রয়েছে। একটা প্রোডাক্ট রয়েছে যার হচ্ছে
দেখো, বাজারে একটা প্রোডাক্ট রয়েছে, এ নামের একটা প্রোডাক্ট রয়েছে। মানে বাজারে আর কোনো জিনিস নেই, একটা মাত্র এ নামের একটা প্রোডাক্ট রয়েছে। ওকে? এবার দেখো, বাজারে টোটাল মনে করলাম এই যে এ প্রোডাক্টটার দাম মনে করো, আমি মনে করলাম এ প্রোডাক্টটার দাম ৳১০০। ঠিক আছে? ৳১০০ রয়েছে। তাহলে বাজারে কারেন্সি বা মুদ্রা হিসাবে নিশ্চয়ই ৳১০০ থাকা দরকার। তার থেকে বেশি থাকলে সমস্যা হবে। এবার দুজন লোক গেল, হচ্ছে পি, কিউ আর ৩ জন লোক গেল। ঠিক আছে? এবার ৳১০০ পি এর কাছে যদি ৳৫০ থাকে, কিউ এর কাছেও যদি ৳৫০ থাকে আর আর এর কাছেও যদি ৳৫০ থাকে। তাহলে এরা যদি জিনিসটা কিনতে যায়, ৳১০০ জিনিসটা যদি কিনতে যায়, তখন এরা কিন্তু দুজনে মিলে কিনতে পারে, দিয়ে হাফ, হাফ করে নিতে পারে, অথবা যে কেউ দুজন কিনে মিলে এটাকে কিনতে পারে। তাহলে এই এদের হাতে যদি ৳৫০০ থাকে, বা খুব বেশি হলে এদের কাছে যদি ৳১০০ করে থাকে, যদি মনে করলাম প্রত্যেকের কাছে ৳১০০ করে রয়েছে। প্রত্যেকের কাছে মনে করলাম ৳১০০ করে রয়েছে। তাহলে কি হবে? এরা জিনিসটা কিনতে গিয়ে ৳১০০ অব্দি 100 ম্যাক্সিমাম অব্দি ৳১০০ অব্দি বেয়ার করতে পারবে যে আমি ৳১০০ য় জিনিসটা কিনবো। এবার প্রত্যেকের হাতে যদি মনে করো ৳১০০ র পরিবর্তে ৳৪০০ করে চলে আসে। প্রত্যেকের হাতে ৳৪০০ করে। তাহলে পি যখন জিনিসটা কিনতে যাবে, পি জিনিসটা কিনতে মার্কেটে যাবে। ৳৪০০ নিয়ে মার্কেটে গেল কিনতে। যে জিনিসটা চাইলো, ৳১০০ র জিনিসটা চাইলো। এবার কিউ গিয়ে বলল যে কিউ এর কাছেও আছে, কিউ গিয়েও ৳১০০ চাইলো। তখন যে দোকানদার, সে জিনিসটা বিক্রি করতে ধন্দে পড়বে, দিয়ে বলবে তোমাদের মধ্যে যে বেশি টাকা দিবে তাকে আমি দেব। তখন পি বলবে যে ৳১০০ আছে তো, আমি এটাকে ৳২০০ দেবো। কারণ তার কাছে ৳৪০০ আছে। তাহলে জিনিসটার দাম দেখো ৳১০০ বেড়ে ৳২০০ হয়ে গেল। এরপর আর এসে বলল না আমি ৳৩০০ দেবো। কারণ তার কাছে ৳৪০০ আছে। তাহলে জিনিসটার দাম দেখো বেড়ে ৳৩০০ হয়ে গেল। এরপর আর বলল না আমি সর্বাধিক আমার কাছে ৳৪০০ আছে, তাহলে আমি সেটাকে ৳৪০০ দেবো। তার মানে দেখো একটা জিনিসের দাম ৳১০০ বেড়ে ৳৪০০ হয়ে গেল। কখন হলো? যখন লোকের হাতে ৳৫০ র পরিবর্তে ৳৪০০ করে চলে আসবে। তার মানে প্রত্যেকের হাতে যদি হিউজ পরিমাণে কারেন্সি চলে আসে, তাহলে দেখো জিনিসের মুদ্রাস্ফীতি হবে, কোনো উন্নতি হবে না। তাহলে প্রত্যেকেই যখন চিৎকার করছে, অনেকেই চিৎকার করছে। এই মোদি বলেছিল যে হচ্ছে তাকে ভোটে নিয়ে এলে প্রত্যেকের অ্যাকাউন্টে কত ১০ লাখ না কত টাকা করে দিয়ে দিবে। এইসব বলেছিল। ১৫ লাখ। যাই হোক ১৫ লাখ কিছু একটা বলেছিল। তো ভেবে দেখো যদি প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে টাকা দিয়ে দেয়, তারপরে কি হবে বুঝতে পারছো? ভেবে কেউ দেখো না খেতে কি পাবে হবে? না, কেউ চাষবাস করবে না। কেউ খেতে পাবে না। কোনো প্রোডাকশনই হবে না, কেউ খেতে পাবে না। ভেবে দেখো, যে কৃষক হবে সে বলে আমার কাছে ১৫ লাখ টাকা আছে। আমি কেন চাষ করতে যাবো? তাহলে ব্যাপারটা দেখো, যে টাকা দিয়ে দিলে, এই যে ৳২০০০ করে প্রত্যেককে দিয়ে দিচ্ছে, মমতাও দিয়ে দিচ্ছে, যে এতে তোমার মনে হচ্ছে যে ইকোনমি কোনো উন্নতি করবে? কোনদিন করতে পারবে না। ভেবে দেখো, আমাদের দরকার কি এই রকমের প্রোডাক্টটাকে আরো ১০০ টা বানানোর প্রোডাকশন রয়েছে। তাহলে যে এই ব্যক্তিটা ৳১০০ র প্রোডাক্ট পি কেও বিক্রি করতে পারবে, কিউ কেও বিক্রি করতে পারবে, আর কেও বিক্রি করতে পারবে, দাম বাড়াতে পারবে না। তাহলে আমরা যদি একটা জিনিস রেখে দিই, তাকে বেশি পরিমাণে টাকা দিয়ে দিই, তাহলে কি হবে? জিনিসের দাম তো ইনক্রিজ করবে, কিন্তু মুদ্রাস্ফীতি হবে, কোনো অর্থনীতির উন্নয়ন হবে না। তাহলে স্যার বেসিক একটা কন্যাশ্রীর ফলেও তো স্যার মুদ্রাস্ফীতি হবে, যে কন্যাশ্রী এগুলো যে আসছে দেখো এক্সেস কন্যা টাকা। দেখো শোনো, একটা কথা বলছি দেখো, কন্যাশ্রী নিয়ে অনেক অনেক জায়গায় অনেক রকম লেখা রয়েছে। আমি তোমাকে একটা বেসিক কথা বলছি দেখো, আমি মানছি যে কন্যাশ্রী যারা টাকা দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ নেই পড়াশোনা না করে মোবাইল কিনেছে। বাস্তব কথা বলে দিচ্ছি, ২৫,০০০ কন্যাশ্রী টাকা দিয়েছে, ম্যাক্সিমাম আমি তোমাকে 60% মেয়ে বলে দেবো যারা মোবাইল কিনেছে, ২০,০০০ মোবাইল কিনেছে কন্যাশ্রী টাকা। ডেফিনেট একটা কথা। ঠিক আছে? কিন্তু ব্যাপারটা একটা ভেবে দেখো, এরকমও তো অনেক মেয়ে রয়েছে যারা ওই কন্যাশ্রীর টাকায় পড়াশোনা করছে। প্রচুর মেয়ে এরকম রয়েছে। 40% মেয়ে রয়েছে যারা কিন্তু কন্যাশ্রীর টাকায় রয়েছে। তাদের তাহলে যদি স্যার ওটা তাকে যদি ইকোনমিক দেখে তো স্যার দেওয়া উচিত ছিল, মানে অনেকেই বাবা মা চাকরি করে, আমাদের দিকে অনেকের হয়েছে, তারাও পাচ্ছে। অ্যাকচুয়ালি দেখো, কন্যাশ্রী যাদের বাবা-মা সার্ভিস করে তারা আমি যতদূর জানি কন্যাশ্রী পায় না। যতদূর আমি জানি যাদের বাবা-মা সার্ভিস করে তারা কিন্তু স্যার কন্যাশ্রী আগে পায় না। পেতো না, এখন কিন্তু এখন স্যার এখন সবাই ওটা পায়। এখন সবাইকে করে দিয়েছে গভর্নমেন্ট। আচ্ছা, এখন তাহলে মানে কোনো রিসেন্ট তাহলে কাস্ট, তারপরে আপনার মানে পেরেন্ট বা কেউ একজন, মানে যেটা মিনিমাম ইনকাম যেটা ছিল না, ১.৫ লাখ টাকা বা হুম, ১,২০,০০০ যেটা ছিল, বা ২,৪০,০০০, এখন কোনো মিনিমাম মানে মানে আমি যেটা শুনেছি লাস্ট অব্দি, যে কোনো পেরেন্ট মানে চাকরি করুক বা
কোনো মানে যদি চাকরি না করুক বা বিজনেস করুক, মানে কোথাও কোনো আর মানে বাধা রইলো না, সবাই আচ্ছা টাকা আচ্ছা পাবে, মানে আচ্ছা যাকে তাহলে বলে সবাই টাকা পাবে। আচ্ছা আচ্ছা তাহলে না এই আপডেটটা স্যার এটা আমার জানা স্যার ছিল না। বলছিলাম বলো স্যার বলো বলো কি বলছিলাম এই বলছো? লকডাউনের কারণে যখন মানে স্যার লকডাউনের কারণে যখন বাজারে কোনো জিনিসের দাম মানে মানে বেড়ে গিয়েছিল, সেটাও কি মুদ্রাস্ফীতির মধ্যে পড়ে? হ্যাঁ মানে অবশ্যই প্রোডাকশন যখন মুদ্রাস্ফীতি, হয়নি এর মধ্যে প্রোডাকশন মানে জিনিসের হয়নি দামটা। বলেই তো বেড়ে গিয়েছে। কারণ কারণ দেখো একজন সার্ভিস হোল্ডার যে গভর্নমেন্ট জব করছে বা যে কোনো সার্ভিস করছে, তার কাছে তো অ্যাকাউন্টে প্রতি মাসের শেষে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। তাহলে তুমি যখন বাজারে সাপোজ কোনো কিছু একটা জিনিস কিনতে যাবে, তাহলে দোকানদার তো বলবেই যে যার কাছে যে 100 টাকায় কিনতে যাবে, দোকানদার তো বলবে আমি 100 টাকায় বিক্রি করবো না, 1000 টাকায় বিক্রি করবো। তাহলে যে সার্ভিস করছে তার অ্যাকাউন্টে 1000 টাকা তো রয়েছে, সে জিনিসটা দিয়ে দেবে। তখন দোকানদার বলে ওই লোকটা তো 1000 টাকায় কিনে গেল, আপনি কেন কিনতে পারছেন না? অবশ্যই এই কারণে প্রোডাকশন যদি হয়নি বলেই তো জিনিসের দামটা এতটা বেড়ে গেল। এবার কিছুটা হয় দেখো আর্টিফিশিয়াল ক্রাইসিস করে থাকে, সেটা আমি আর বলছি না। যে আলুর ক্ষেত্রে দেখো, আলুর দাম কখনো 10 টাকা হয়, কখনো 40 টাকাও হয়ে যায়। আলু কি প্রতি সারা বছর প্রোডাকশন হয়? একটা টাইমে হয়। তাহলে সেগুলো হিমঘরে স্টোর করা হয়। এগুলোকে আলু বলো পেঁয়াজ বলো, এগুলোকে সবসময় আর্টিফিশিয়াল ক্রাইসিস করা হয়। যে যখন মনে হয় যে একটু বেশি লাভের প্রয়োজন আছে, তখন দামকে বাড়ানো হয়, কখনো দামকে কমানো হয়। ঠিক আছে? কন্যাশ্রী যদি এরকম করে থাকে তাহলে আর আমার মানে মাননীয়া মুখ্যমন্ত্রীকে কিছু বলার নেই। যাই হোক ভালো। করে দিয়েছে অনেক, অনেক দিনই করেছে এটা, 2 বছর হয়ে গেছে মনে হয়, অনেক দিন করেছে এরকম। আচ্ছা ভালো করেছে। যাই হোক কিছু বলার নেই আর। যাই হোক চলো। ওকে, তো মুদ্রাস্ফীতি ও অন্যান্য সামাজিক কারণ, এই কারণের জন্য কিন্তু আমাদের ইনফ্লেশন হয়ে থাকে। ওকে, আমাদের হচ্ছে পোভার্টি বা দারিদ্রতা হয়ে থাকে। এবার দেখো দারিদ্রতা দূরীকরণের কিছু উপায় আমাদের জানতে হবে। ফার্স্ট দেখো আমাদের করতে হবে কি ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। কৃষিক্ষেত্রে উন্নয়ন করা কিন্তু আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্রে উন্নয়ন বলতে কি, যে আমাদের কি করতে হবে, যে উন্নত পদ্ধতিতে চাষ করতে হবে। দেখবে আমাদের যে কোনো জায়গায় যখন চাষ হয়, যথেষ্ট ব্যাকডেটেড পদ্ধতিতে কিন্তু আমরা চাষবাস করে থাকি। ব্যাকডেটেড পদ্ধতিতে চাষবাস করার জন্য যে 1 বিঘা জমি থেকে আমরা হয়তো 10 কিলো বা 1 কুইন্টাল ধান পেয়ে থাকি। কিন্তু আমেরিকায় সেক্ষেত্রে কি হয়, 1 বিঘা জমি থেকে 10 কুইন্টালের জায়গায় 100 কুইন্টাল বা 10 টাইমস বেশি তারা কিন্তু প্রোডাকশন করতে পারে। কেন? তারা উন্নত পদ্ধতিতে গোল্ডেন ফাইবার চাষ করে বা গোল্ডেন রাইস চাষ করে তারা কিন্তু বেশি পরিমাণে প্রোডাকশন করতে পারে। তাহলে আমরা যদি আমাদের এগ্রিকালচার সেক্টরকে উন্নত করে থাকি, তাহলে দেখো আমাদের হিউজ পরিমাণে উন্নয়ন যদি হয়ে থাকে, তাহলে আমরা বেশি পরিমাণ লেবারকে এগ্রিকালচারে নিযুক্ত না করে কম পরিমাণ লেবারকে ইনক্লুড করে বাকিটা আমরা ইন্ডাস্ট্রির জন্য ইউজ করতে পারি। এবং সবসময় দেখা গেছে যেসব ইকোনমি ইন্ডাস্ট্রি বেসড হয়েছে, তারা কিন্তু উন্নতি লাভ করেছে। যারা এগ্রিকালচার বেসড হয়েছে, তারা কিন্তু কিছুদিন পরেই তাদের অর্থনীতি যথেষ্ট উইক হয়ে গেছে। তার মানে আমাদের ধীরে ধীরে ইন্ডাস্ট্রিয়ালাইজ হতে হবে, কিন্তু দেখতে হবে এগ্রিকালচার যেন সবসময় ঠিক থাকে। নাহলে শুধু ইন্ডাস্ট্রি বানাবো অথচ এগ্রিকালচারকে আমরা কোনো রকম উন্নতি করব না, তাহলে আমাদের উন্নতি কিন্তু হবে না, না খেতে পেয়েই মরতে হবে। যেটা এখন হচ্ছে, যে আমাদের ইন্ডাস্ট্রিকে উন্নত করছে মোদি, কিন্তু এগ্রিকালচারকে একদম মেরে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে সমস্যা কিন্তু একটা ভয়াবহ সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, কৃষির উন্নয়ন করতে হবে। এছাড়া গ্রামীণ ও ক্ষুদ্র শিল্পের বিকাশ করতে হবে। যেগুলো ভিলেজ আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি থাকে, তাদের উন্নয়ন করা খুবই প্রয়োজন। কারণ তাদের যদি উন্নয়ন না করা হয়, তাহলে বিদেশ থেকে যারা জিনিসগুলো নিয়ে আসবে, তারা নিজের পছন্দ মতো দাম বসাবে। তাহলে যেমন হচ্ছে দেখো, এই যে বর্তমানে আমরা যদি আমাদের যখন 1991-এ নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করা হয়েছিল, তার ফলে কি হয়েছিল, ফ্রি ট্রেড করার যে লাইসেন্সিং নীতিকে কম করা হয়েছিল। আমি এগুলো ইন্ডাস্ট্রি ক্লাসটা হবে তখন আমি বোঝাবো। যে যখন তাদেরকে বিদেশি কোম্পানিদের স্বাধীনতা দিয়ে হয়েছিল ভারতে বাণিজ্য করার জন্য, তাহলে তারা কি করেছিল, বেশি পরিমাণে উৎপাদন করার কারণে কম টাকায় জিনিস বিক্রি করছিল। যেমন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে যে যে কার্পাস, যেসব টেক্সটাইল, যেসব জিনিসপত্র ভারতে এসেছিল, তার ফলে ভারতের যে তাঁত শিল্প সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেগুলো যথেষ্ট ভেঙেও পড়েছিল। তার মানে আমাদের গ্রামের বা ক্ষুদ্র শিল্পের উপর যদি বিকাশ করি, তাহলে ইন্ডিয়ার জিডিপি বলো জিএনপি সমস্ত কিন্তু গ্রোথ করবে। তো এগুলো সংরক্ষণের কিন্তু প্রয়োজন রয়েছে। একটা ছোট্ট ইনফরমেশন জিজ্ঞেস করে নি, এই গ্রামীণ বা ক্ষুদ্র শিল্পের উপর কে গুরুত্ব আরোপ করেছিল, বলতে পারবে?
কোন বিখ্যাত পার্সোনালিটি? মহাত্মা স্যার গান্ধী। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, ভেরি গুড। মহাত্মা গান্ধী, ভেরি গুড। মহাত্মা গান্ধী কিন্তু স্মল স্কেল ইন্ডাস্ট্রির উপর আরোপ করেছিল, আর তার স্যার খাদি ও অপোজিটে চরকা শিল্প। খাদি ও চরকা, এবং সেখান থেকে সবকিছু। আচ্ছা, সেই আন্দোলনটা বা যেটা একটা আন্দোলনের মাধ্যমে তিনি এটা করেছিলেন, তার নাম কি ছিল বলতে পারবে? আইন অমান্য। না, আইন অমান্য নয়। স্যার আইন অমান্যর আহমেদাবাদ সত্যাগ্রহ। না, আইন অমান্যর পরে যেটা তিনি করেছিলেন, যেটা এই এগ্রিকালচার স্মল স্কেল ইন্ডাস্ট্রির উপরে আসবে স্যার ভারত ছাড়ো। অনেক পরে। এটা তো 1942 হয়ে গেল। আইন অমান্য জাস্ট শেষ হওয়ার পরে, যেই আন্দোলনের স্যার কারণে খেদা সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ। না, খেদা অনেক আগে হয়ে গেছে। খেদা বলো, চম্পারণ বলো, আহমেদাবাদ বলো, সেগুলো 1917-18 হয়ে গেছে, এগুলো অনেক দিন আগে। এটা হয়েছে জাস্ট, তুমি যে আইন অমান্যর জাস্ট পরে। আমি বললে সঙ্গে সঙ্গে বলে দেবে, আমি যদি অ্যান্সারটা বলি সঙ্গে সঙ্গে তোমরা বলে দেবে, আসবে মাথায়? স্যার আইন রাওলাট সত্যাগ্রহ কি? 1919 হচ্ছে। রাওলাট সত্যাগ্রহ 1919। এটা 1932, 1932 বলা যাবে। গান্ধীজির না স্যার আন্দোলন, মনে পড়ছে না। হরিজন আন্দোলন মনে এসছে? হ্যাঁ হ্যাঁ, অরিজিন। ঠিক আছে, ওখানেই মেনলি এই যে তোমার হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির উপর গুরুত্ব আরোপ করেছিলেন মহাত্মা গান্ধী, এবং এই হরিজন আন্দোলনের কারণেই কিন্তু আমাদের যে আইন অমান্য আন্দোলন কিন্তু থিতিয়ে পড়েছিল, এবং গান্ধীজি কিন্তু তার উপর গুরুত্ব হ্রাস পেয়েছিল। ওকে, দেখো নেক্সট পয়েন্ট যেটা 3 নাম্বার হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কন্ট্রোল পপুলেশন গ্রোথ। অলরেডি বললাম, যদি আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করি তাহলে আমাদের উন্নতি হবে। আর অবশ্যই মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ, যেটা আমি অলরেডি কারণ হিসাবে বললাম, নিয়ন্ত্রণ করার উপায়ের মধ্যে হবে আমরা যদি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করি, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির উন্নতি হবে। ওকে, আচ্ছা, আচ্ছা একটু আছে, আমি করিয়ে দিই এটা, আর 10 মিনিট লাগবে। দেখো, এবার দারিদ্রতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতে হবে। যেটা তুমি একটু আগে কিছু কিছু কোশ্চেন করছিলে, আমি বললাম একটু পরে তোমাদেরকে মেনশন করব। সেগুলো দেখো, যে চিরন্তন দারিদ্র, যেটাকে ইন্টার জেনারেশনাল কন্টিনিউয়েশন অফ পভার্টি ইজ কল্ড দ্য ক্রনিক পভার্টি। একটু আগে মনে করো বলেছিলাম যে ক্রনিক আনএমপ্লয়মেন্ট বলেছিলাম, এখানে দেখো সেটাকেই বলছে ক্রনিক পভার্টি। যদি পর পর জেনারেশন ওয়াইজ যদি কেউ দরিদ্র থাকে, তখন তাকে বলা হবে ক্রনিক পভার্টি। ওকে, যে প্রজন্ম ব্যাপী সে যদি বেকার হিসেবে থাকে, তখন তাকে বলা হবে ক্রনিক পভার্টি। অর্থাৎ সেও দরিদ্র, তার বাবাও দরিদ্র, দাদুও দরিদ্র হচ্ছে, নাতি নাতনি সবাই যদি হয়, তখন তাকে বলবো ক্রনিক পভার্টি। এবার এখানে একটা কথা আসছে, দেখো, হেড কাউন্ট রেশিও, মাথা গণনার অনুপাত। হেড কাউন্ট রেশিও কি? যখন দারিদ্র্য সীমার নিচে যতজন মানুষ বসবাস করে, পভার্টি লাইনের নিচে যারা থাকে তাদেরকে দরিদ্র বলা হয়। হেড কাউন্ট রেশিও কি? যারা দারিদ্র্য শ্রেণীর নিচে রয়েছে তাদের সঙ্গে যারা দারিদ্র্য শ্রেণীর উপরে রয়েছে তাদের অনুপাতকে আমরা হেড কাউন্ট রেশিও বলবো। যেমন ধরো, এই যে যদি টোটাল পপুলেশন, দেখো এখানে বলা আছে যে টোটাল পপুলেশন যদি 100 হয়ে থাকে, টোটাল পপুলেশন আমি মনে করলাম 100 রয়েছে, তার মধ্যে বিপিএল রয়েছে 60 জন, এপিএল রয়েছে 40 জন, তাহলে 60-এর সাথে যদি আমরা 40কে যদি আমরা রেশিও করে থাকি, তাহলে যে 3:2 হবে, সেটা হচ্ছে আমার হেড কাউন্ট রেশিও হবে। ওকে, 60:40 এটা হবে আমার হেড কাউন্ট রেশিও। মানে যারা বিপিএল থাকবে তাদের সাথে এপিএল এর যে তুলনা, সেটাকে আমরা হেড কাউন্ট রেশিও বলবো। বিপিএল কে উপরে রাখতে হবে, এপিএল কে নিচে রাখতে হবে। কারণ কি? বিপিএল এর সংখ্যা যদি বেশি হয়, যে তাহলে রেশিওতে দেখো, রেশিওর মান যদি 1-এর বেশি হয়, তার মানে সেই জায়গায় বিপিএল এর সংখ্যা বেশি রয়েছে, তার মানে সেখানে মাথা গণনার অনুপাতে বেশি হওয়ার কারণে তার মানে সেই দেশের লোক যথেষ্ট বেশি গরিব রয়েছে। সেটা হচ্ছে হেড কাউন্ট রেশিও। ওকে, নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে লরেঞ্জ কার্ভ। যারা ইকোনমিক্স পড়েছো তাদের কাছে লরেঞ্জ কার্ভ আর গিনিস কোএফিসিয়েন্ট ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার রয়েছে। মাইক্রো ইকোনমিক্স এর যে এই জিনিসগুলো থাকে, লরেঞ্জ কার্ভ আর গিনিস কোএফিসিয়েন্ট, এখানের মাধ্যমে করা হয় ইনইকুয়ালিটি অফ ইনকাম কে পরিমাপ করা হয়। যে লরেঞ্জ কার্ভ কি হয়? লরেঞ্জ কার্ভ দেখো জিনিসটা হয় কিরকম, একটু আমি তোমাদের বলছি।
দেখো, লরেন্জ কার্ভ হয় কি, এরকম একটা গ্রাফ থাকে। ওকে, এরকম একটা গ্রাফ হয়, সেই গ্রাফের মধ্য দিয়ে আমরা এখানে ডেটাকে পুট করি, যে দেখি যে এখানে যে এর এর উপরে যে ডট গুলো আছে, এই ডটের মধ্যে যারা মানে এপিএল, ওই যে পভার্টি লাইন বললাম তার উপরে এতগুলো লোক রয়েছে, এবং যারা বিলো পভার্টি লাইনে রয়েছে তারা এইভাবে রয়েছে। এখানে একটা দাগ টানলাম, বিলো পভার্টি লাইনের মধ্যে এরকম লোক রয়েছে। তাহলে এদের ডেটাকে আমি, এদের সমস্ত লোকের ডেটা করলাম, ডেটা বের করে আমি অ্যাভারেজ করলাম। অ্যাভারেজ করলে সেটা একটা পয়েন্ট হবে, সেই পয়েন্টটা করতে গিয়ে আমি দেখলাম কার্ভটা এরকম টাইপের হয়েছে। সেটা এরকমও হতে পারে, অথবা মনে করো এরকমও হতে পারে। কখন কোনটা হতে পারে, এরকম কোনটা কখন হতে পারে আর এরকম কোনটা হতে পারে, যদি এই বিলো পভার্টি, যদি লোকের ইনকাম কম থাকে তাহলে এটা রেড এর মতো হবে, আর যদি এদিকে বেশি থাকে গ্রিন ব্যাপারটা, বা এই যে ব্যাপারটা যদি বেশি থাকে তাহলে উপরের দিকে থাকবে। এই যে কার্ভটা গিয়েছে, এই কার্ভটাকে আমরা বলবো লরেঞ্জ কার্ভ। বোঝা গেছে? এই যে কার্ভ, এটাকে বলবো লরেঞ্জ কার্ভ। এবার এই লরেঞ্জ কার্ভের মধ্যে যে একটা ব্যাপার থাকে, যে এই যে লরেঞ্জ কার্ভের মধ্যে আমরা রেশিও করতে পারি, যে এর উপরে যারা রয়েছে তাদের সঙ্গে যারা নিচে রয়েছে তাদের আমরা একটা রেশিও করতে পারবো। সেই যে রেশিওটা হবে সেটাকেই আমি বলবো গিনিজ কোএফিসিয়েন্ট। সেটাকে আমরা বলবো গিনিজ কোএফিসিয়েন্ট। তার মানে এইটার মাধ্যমে আমরা কি মেজার করছি? ইনকামের ক্ষেত্রে আনইকুয়ালিটিটাকে মেজার করছি। মানে কতগুলো লোক, 100 জনের মধ্যে ইনকাম উপরে করছে হয়তো 60 জন, নিচে করছে 40 জন। তাহলে এখানে 40:60 যদি করব, সেটা হবে আমার গিনিজ কোএফিসিয়েন্ট এর মধ্যে। তার মানে অনেকটাই দেখো হেড কাউন্ট রেশিওর সঙ্গে ব্যাপারটা সেম হচ্ছে। হেড কাউন্ট রেশিওর সঙ্গে সেম হচ্ছে, কিন্তু ব্যাপারটা এতটাও ইজি নয়। কারণ আমি তোমাদের সহজভাবে বললাম, কারণ এর মধ্যে আরো অনেক ফ্যাক্টর ইনক্লুডেড থাকে। সমস্ত জিনিস কিন্তু এর মধ্যে, ওকে, সমস্ত জিনিস কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকে না, আরো অনেক ফ্যাক্টর এর মধ্যে ইনক্লুড থাকে। সেগুলো কিন্তু গিনিজ কোএফিসিয়েন্ট এর মধ্যে প্যারামিটার হিসেবে কাজ করে। ওকে, দেখো যতটা বললাম সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো, দরিদ্র সীমা বলে একটা রয়েছে। আমি এটাই যেটা বললাম, দরিদ্র সীমা, যেটাকে পভার্টি লাইন বলছি। দরিদ্র সীমা হচ্ছে একটা সীমাবদ্ধতা যার মধ্যে লোকেদেরকে ইনকামকে রেস্ট্রিকশন করা থাকে। যে বলা হয় যে দরিদ্র সীমা রেখা, যেটা আমি বললাম যে পভার্টি লাইন বলা হয়ে থাকে, এর মাধ্যমে মেজার করা হয় যে এরা দরিদ্রের যে কতটা দরিদ্র রয়েছে সেটা বলতে পারে, কিন্তু দারিদ্র্যের তীব্রতা পরিমাপ করতে অক্ষম হয়ে থাকে। তাহলে যে দারিদ্র সীমারেখা বললাম, 80 যদি প্রত্যেকে যদি 80 টাকা করে ইনকাম করে পার ডে, তাহলে সে বড়লোক হবে, না করতে পারলে গরিব হবে। তাহলে এর মধ্যে কতজন আছে সেটা কি দারিদ্র রেখা বলতে পারছে? তাহলে দারিদ্র রেখা কিন্তু এটা বলতে পারছে না যে দারিদ্রটা কতটা তীব্র বা কতটা মানে স্ট্রং, সেটা কিন্তু দারিদ্র রেখা বলতে পারে না। তার মানে দারিদ্র রেখার লিমিটেশন কি? ফেইলস টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ পভার্টি। দারিদ্র রেখার লিমিটেশন হচ্ছে দারিদ্রতার তীব্রতা মাপতে অক্ষম হয়ে থাকে। ওকে, দেখো নেক্সট দেখো, যে দারিদ্র্য পরিমাপ করার জন্য আমাদের ইনকাম গ্যাপ মেজার বলে একটা পদ্ধতি আছে। আয় ব্যয় পরিমাপ করা আর দরিদ্রর পার্থক্য পরিমাপ, যেটা পভার্টি গ্যাপ মেজারকে ইউজ করা হয়ে থাকে। এই দুটো মেজার কি? কিছুই না, জাস্ট অ্যাজ এ সিম্পল ভাবে বলতে পারি যে দরিদ্র কতটা রয়েছে সেটার জন্য আমরা ইনকাম গ্যাপ মেথড ইউজ করব। যে কাদের কাদের ইনকাম যত রয়েছে তাদের সাথে বাকিদের যারা বিলো ইনকাম করেছে তাদের মধ্যে একটা ইনকাম গ্যাপ মেথড করব। তাহলে ইনকাম গ্যাপের মধ্যে যদি ইনকাম গ্যাপ বেশি থাকে, তার মধ্যে আয় ব্যয়ের বৈষম্য বেশি রয়েছে। আর যদি পভার্টি গ্যাপ মেথড করি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এরকম দুটো পদ্ধতি রয়েছে। এবার দেখো, এই যে কাদেরকে একটু আগে সরস্বতী কোশ্চেন করেছিলে, যে এই যে ব্যাপারটা, যে কত টাকা হলে দরিদ্র বলবো বা কত টাকা হলে তাদেরকে ধনী বলবো, এরকম একটা কোশ্চেন শাশ্বতী মনে হয় একটু আগে করেছিলে, তাই তো? ওকে, সেটা দেখো যে পভার্টি লাইন, যে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক যেটা হয়ে থাকে, ওয়ার্ল্ড ব্যাংক কি করে, এটাকে মেজার করে বা নির্ধারণ করে যে কতটা ইনকাম করলে তাদেরকে আমরা দরিদ্র বলবো। সে পভার্টি লাইন এটাকে ডিটারমাইন করে দেয় ওয়ার্ল্ড ব্যাংক। এটা প্রতি বছর ওয়ার্ল্ড ব্যাংক ডিটারমাইন করে যে এই বছরের ক্ষেত্রে হবে $1.90
ডলার, এই বছরের ক্ষেত্রে হবে $1.86। এটা সবসময় ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক এটাকে পরিমাপ করে বা নির্ধারিত করে যে দারিদ্র্য রেখা কতটা হবে। এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। ইন্ডিয়ার ক্ষেত্রে আলাদা, আমেরিকার ক্ষেত্রে আলাদা। প্রত্যেক দেশের আয় ব্যয়ের উপর হিসেব করে ওয়ার্ল্ড ব্যাংক পভার্টি লাইনকে ডিটারমাইন করে। ঠিক আছে? এবার দেখো আনএমপ্লয়মেন্ট রেট, যেটা হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি বাই নাম্বার অফ লেবার ফোর্স ইন্টু 100 কে আমরা বলি আনএমপ্লয়মেন্ট রেট। টোটাল পপুলেশনটা আমরা বলতে পারবো না, কারণ যে এমন রয়েছে যে যারা কাজ করতে অক্ষম তাদেরকে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে করতে পারবো না। কারণ বললাম একটা দেশের মধ্যে দেখলাম যে 90% লোক বুড়ো রয়েছে, কাজ করতে পারে না, তাহলে সেখানে কি বলবো সেখানকার লোকেরা 90% আনএমপ্লয়মেন্ট? না, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। যদি দেখি সেখানকার লোকেরা যুবক রয়েছে, কাজ করতে সক্ষম, কিন্তু তাদের মধ্যে বেকারত্ব রয়েছে, এই জন্য আনএমপ্লয়মেন্ট রেট সবসময় মেজার করা হয়, নিচে থাকে নাম্বার অফ লেবার ফোর্স, যে কত লোক নিচে রয়েছে, লেবার ফোর্স রয়েছে কাজ করতে সক্ষম, তাদের থেকে নাম্বার অফ আনএমপ্লয়ি কত রয়েছে, তাদের রেশিওকে 100 দিয়ে গুণ করলে আমরা আনএমপ্লয়মেন্ট রেট পাবো, মানে বেকারত্বের হার যেটাকে বলছে সেটা আমরা পাবো। নেক্সট দেখো ন্যাশনাল ওয়েজ পলিসি। ওয়েজ পলিসি বলতে কি, যে জাতীয় মানে বেতন ব্যবস্থা, ওয়েজ মানে মজুরি বলা হয়, জাতীয় মজুরি নীতি, এটা ডিটারমাইন করা হয় 2002 সালে। 2002 সালে এর মাধ্যমে করা হয় যে প্রত্যেককে ন্যূনতম একটা মজুরি দিতে হবে, তার নিচে ন্যূনতম মজুরির ব্যবস্থা ন্যাশনাল ওয়েজ পলিসির মাধ্যমে করা হয়, যে সবাইকে মিনিমাম 100 টাকা বলো 200 টাকা বলো, সেটা ওয়েজ পলিসির মাধ্যমে নির্ধারণ করা হয় যে এত টাকার নিচে কখনো কোনো কাজ করানো যাবে না। এটা ন্যাশনাল ওয়েজ পলিসি প্রথমবার 2002 সালে করে। এরপর প্রতি মানে কিছুদিন ছাড়া ছাড়াই এটা প্রয়োজন অনুযায়ী ন্যাশনাল ওয়েজ পলিসিকে আপডেট করা হয়েছে। ওকে, নেক্সট দেখো চাইল্ড লেবার ইরিডেকশন স্কিম, এটাকে ইন্ট্রোডিউস করা হয় সেপ্টেম্বর 1984। যে যারা শ্রমিক হয়ে থাকে, বাচ্চা শ্রমিক হয়ে থাকে, তাদের যে শিক্ষা দেওয়া বা তাদের যে লেবার বা তাদেরকে যে বিপজ্জনক কাজে বা হচ্ছে যে শিশু শ্রমিক ব্যাপারটা, যে তাদেরকে নিযুক্ত করা যাবে না, সেই স্কিম চালু করা হয় 1994 সালে। মিনিমাম ওয়েজ ইজ বেসড অন দ্য কস্ট অফ লিভিং। এই কস্ট অফ লিভিং কে বলা হয় সিএলআই। কস্ট অফ লিভিং যেটাকে বলা হয় সিএলআই, সেটা ডিপেন্ড করে মিনিমাম ওয়েজের ক্ষেত্রে। মানে আমেরিকার ক্ষেত্রে মিনিমাম ওয়েজ অন্য হয়, ইন্ডিয়ার ক্ষেত্রে মিনিমাম ওয়েজ অন্য হয়, কারণ ডিপেন্ড করে সেখানকার লোকেরা কিভাবে সেই জায়গায় বসবাস করছে। যেমন শহরের ক্ষেত্রে দেখো জিনিসের দাম বেশি হয়, এই জন্য সেখানকার মিনিমাম ওয়েজ বেশি হয়ে থাকে। গ্রামের ক্ষেত্রে যেহেতু স্ট্যান্ডার্ড অফ লিভিং লো থাকে, এই জন্য সেখানে মিনিমাম ওয়েজ কম হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো প্রেজেন্ট বর্তমানে 82.6 লেবার ফোর্স আর এনগেজড ইন দ্য আনঅর্গানাইজ সেক্টর। অবভিয়াসলি আনঅর্গানাইজ সেক্টর মানে বিভিন্ন প্রাইভেট সেক্টরকে বলা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। তো প্রাইভেট সেক্টর যেগুলো জেনারেলি হয়, কিছু কিছু আনঅর্গানাইজ সেক্টর রয়েছে, যার মধ্যে এই যে বাড়িতে বলো বা বিভিন্ন বিজনেস বলো, সেগুলো অনেকটাই আনঅর্গানাইজ সেক্টর হয়। বেশিরভাগ লোক 82.6% লোক কিন্তু বর্তমানে এই আনঅর্গানাইজ সেক্টরের সাথে যুক্ত রয়েছে। The growth rate of unemployment generation is highest in the tertiary sector and lowest in the primary sector. Anybody কেউ explain করতে পারবে এটা কেন বলছে? Growth rate of unemployment generation is highest in tertiary sector and lowest in primary sector. বলো তো। সার্ভিস সেক্টরের এমপ্লয়মেন্টটা বেশি, আর ওই কৃষি ক্ষেত্রে মানে এমপ্লয়মেন্ট না, আনএমপ্লয়মেন্ট। দেখো বেকারত্বের বলছে, গ্রোথ রেট অফ আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের বৃদ্ধির হার বলছে টার্সিয়ারি সেক্টরে বেশি, প্রাইমারি সেক্টরে কম। বলো হোয়াই? প্রাথমিক উৎপাদন ভাবে সবাই বেশি, কিন্তু স্যার ওই হাইয়েস্ট উৎপাদনের পরিমাণটা কম। না, হচ্ছে না ঠিক। বলছে যে টার্সিয়ারি সেক্টর যে হয় সেখানে বেকারত্বের যে বৃদ্ধির হার সেটা সব থেকে বেশি হয়। প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে বেকারত্ব বৃদ্ধির যে হার সেটা কিন্তু কম হয়। কেন বলছে বলো? একটু বুদ্ধি লাগাও, হয়ে যাবে। একটু বুদ্ধি লাগাও, বলা যাবে।
আমি বলে দিতেই পারি, আমি জাস্ট একটু স্টপ করলাম তোমাদের একটু ওপিনিয়ন বা কি মনে হচ্ছে সেটা বলার জন্য। বল। প্রাইমারি সেক্টর মানে তো কৃষি কাজ, সেখানে তো অনেকেই কৃষি কাজের সাথে যুক্ত থাকে। হুম, যুক্ত থাকে তো তাহলে সেখানে যুক্ত থাকে মানে কিভাবে যুক্ত থাকে হচ্ছে বলো? যাচ্ছে, অ্যান্সারটা যাচ্ছে। মানে গ্রামের দিকে তো বেশি লোক কৃষি কাজই করে, কিন্তু চাকরি তো করতে যায় না। শহরের লোকেরাই তো খালি কৃষির চাকরি করতে যায়। একদম ঠিক। দেখো, প্রাইমারি সেক্টর মানে এগ্রিকালচার সেক্টর, সেখানে কি হয় যে তুমি কাজ করছো, তাহলে তোমার ছেলে যদি চাকরি না পায় তাকেও তুমি কাজে লাগিয়ে দিলে, তোমার বৌমা যে তার যে বউ হবে বা বৌমা হবে যা হবে তাদেরকেও তুমি কাজে লাগিয়ে দিলে। তার মানে যদি গ্রামের ক্ষেত্রে কি হয়, কোনো না কোনো মাঠ থাকে, সেখানে কাজ করে থাকে তারা, কাজ করে সেখানে করতে পারে। কিন্তু আনঅর্গানাইজ যেগুলো টার্সিয়ারি সেক্টর হয়, আইটি সেক্টরে তুমি চাকরি করে খুব ভালোভাবে, মানে চাকরি বলতে পড়াশোনা করলে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল, তোমার যদি ভ্যাকেন্সি না থাকে তোমাকে কাজ দিবে কি করে? তুমি তো রাস্তার উপরে আইটি সেক্টরে বসে গিয়ে কাজ করতে পারবে না। তার মানে এই কারণে টার্সিয়ারি সেক্টরের ক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্ট জেনারেশন, মানে আনএমপ্লয়মেন্টের পরিমাণ বাড়তে থাকে বেশি, প্রাইমারি সেক্টরে কিন্তু কম হয়ে থাকে। তারা কিন্তু, কারণ গ্রামের মধ্যে তারা যে কোনো জায়গায় কোনো না কোনো ভাবে কাজ ঠিক করে নেয়। ব্যাপারটা বোঝা গেছে? এই জন্য এটা বলা হয়েছে। দেখো, গুজরাট গভর্নমেন্ট প্রথমবার স্মার্ট কার্ড ইন্ট্রোডিউস করা হয়েছে আনঅর্গানাইজ সেক্টরদের ক্ষেত্রে। স্মার্ট কার্ড ইন্ট্রোডিউস করে, স্মার্ট কার্ডের মাধ্যমে তাদেরকে সুনিশ্চিত করা হয় তাদের জব, যে তারা যদি কোনো রকম লস হয় বা যদি ইনকাম করতে না পারে, স্মার্ট কার্ডের মাধ্যমে তাদেরকে অনুদান দেওয়া হয়ে থাকে। এবার একটা জিনিস দেখো, হিউম্যান পভার্টি ইন্ডেক্স, এইচপিআই বলা হয়ে থাকে। সেই হিউম্যান পভার্টি ইন্ডেক্স কি করে থাকে, ডিগ্রি অফ পভার্টি ইন অ্যান ইকোনমি, একটা অর্থনীতির মধ্যে কতটা সেখানের মধ্যে উইক রয়েছে অর্থনীতি, এটাকে মেজার করে এইচপিআই। ঠিক আছে, পভার্টি অফ দ্য ইকোনমি মেজার করে এইচপিআই। এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল 1997 সালে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ইউএনডিপি কে ইন্ট্রোডিউস করা হয়। ওকে, এই ইউএনডিপি যার হেড তৈরি হয়েছিল 1965-তে, আর এই এইচপিআই কে ইন্ট্রোডিউস করা হয় 1997-এ। ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপ প্রোগ্রামকে ইন্ট্রোডিউস করা হয় 1965-তে। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে, ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্কে রয়েছে, আমেরিকার নিউ ইয়র্কে এর হেডকোয়ার্টার রয়েছে। তো এদের সম্পর্কে ইউএনডিপি কি কাজ করে থাকে, এগুলো আমরা ইকোনমিক্স এর একদম একটা লাস্ট চ্যাপ্টার পড়বো, যেখানে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন রয়েছে তাদের সম্পর্কে আমরা পড়বো। সেখানে আমরা বেসিক্যালি সব জিনিসগুলো সম্পর্কে জানবো। নেক্সট দেখো, পভার্টি লাইন, যেটা দারিদ্র রেখাকে, এটাকে, এটা কি হয়, পার ডে, পার হেড পার ডে হিসেবে কনজাম্পশন এক্সপেন্ডিচারের উপর ভিত্তি করে পভার্টি লাইনকে করা হয়। আমি একটু আগেই বললাম যে বিভিন্ন দেশে ওয়ার্ল্ড ব্যাংক কি করে, এই পভার্টি লাইনকে বলে থাকে যে কনজাম্পশন এক্সপেন্ডিচার, মানে তারা কিরকম খরচ করছে তার উপর ভিত্তি করে কিন্তু পভার্টি লাইনকে তৈরি করা হয়ে থাকে। এই পভার্টি লাইন দেখো, গ্রামের ক্ষেত্রে প্রেজেন্টলি এই ডেটাগুলো দেখো প্রায় চেঞ্জ হয়, একটু গুগল করে নেবে। যে আমি যখন করেছিলাম তখন এই ডেটাটা ছিল যে গ্রামের ক্ষেত্রে এটা 27 টাকা 20 পয়সা হয়, শহরের ক্ষেত্রে 33 টাকা 33 পয়সা হয়ে থাকে। এবার এটা দেখো, আর আমাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে এটাকে ডিটারমাইন করা হয়ে থাকে। এই ডেটাটা চেঞ্জ হতে পারে সময়ের সাথে সাথে, এই ডেটাটা চেঞ্জ হয়। ওকে, পভার্টি রেশিও, যেটা আমি একটু আগেই বললাম যে মাথা পিছু যে হারের পরিমাণ, পভার্টি রেশিও এটা হচ্ছে 21.9 প্রেজেন্টলি। সর্বোচ্চ সবচেয়ে বেশি পভার্টি রেশিও রয়েছে ছত্তিশগড়, সেকেন্ডলি ঝাড়খণ্ড, মণিপুর, সর্বনিম্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং গোয়াতে। আর আনএমপ্লয়মেন্ট রেট 2017-18 ডেটা অনুযায়ী ভারতের আনএমপ্লয়মেন্ট রেট অফ ইন্ডিয়া হচ্ছে 6.1%। প্রেজেন্টলি কত আছে একটু দেখে নেবে, কোনো অসুবিধা নেই। 17-18 টোটাল ডেটাটা একটু পরে পরে রিলিজ হয়। সর্বোচ্চ আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে নাগাল্যান্ডে, আর সর্বনিম্ন রয়েছে মেঘালয়ে। ওকে, এই ডেটাগুলো একটু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এগুলো 2017 ডেটা রয়েছে। ওকে, দেখো যতটা বললাম তার মধ্যে কারো কোনো প্রবলেম, কিছু বুঝতে পারোনি বলো? নেক্সট দিন তাহলে একটা, এবার ইন্ডিয়ার বলছি পভার্টি লাইনের আচ্ছা, পরিমাণটা কত? হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? ইন্ডিয়ার ক্ষেত্রে পভার্টি লাইন দেখো, এই যে 27.20, গ্রামের ক্ষেত্রে, রুরালের ক্ষেত্রে, আর আরবানের ক্ষেত্রে বা শহরের ক্ষেত্রে 33 টাকা 33 পয়সা।
ঠিক আছে? আচ্ছা, আর কে বলছো? শাশ্বতী কি বলছো বলো? স্যার আমি বলছিলাম, স্যার বলছি যে যে যেটা মানে চাইল্ড লেবার যারা হয় তাদের যে আর্নটা সেটাকে কি স্যার ফ্যামিলি আর্নের মধ্যে ধরা যায়? অবশ্যই। সেটা ফ্যামিলি আয়ের মধ্যেই ধরা হয়ে থাকে। তোমার যে চাইল্ড লেবার যারা হয়ে থাকে তাদের ইনকামকে কিন্তু তার বাবার সাথেই মানে যোগ করা হয়। কারণ তাদের যে যখন দেখবে অ্যাকাউন্ট করা হয়, যারা অনেকেই অ্যাক্টর হয়ে থাকে তাদের কিন্তু অ্যাকাউন্ট যখন করা হয় তখন তাদের মধ্যে একটা নমিনি বলে একটা ব্যাপার থাকে। সেই নমিনি কিন্তু একজন সবসময় 18+ কাউকে একটা হতে হয়। ঠিক আছে? অবশ্যই থাকবে। ঠিক আছে? ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? দেখো নেক্সট দিন আমরা এই যে গভর্নমেন্ট স্কিম সম্পর্কে করব। ডিফারেন্ট গভর্নমেন্ট যে স্কিম চালু করেছে, এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা থেকে শুরু করে কন্যাশ্রী, একদম লাস্টের দিকে আমরা কন্যাশ্রী পড়বো। এরকম ডিফারেন্ট গভর্নমেন্ট স্কিম কবে কবে শুরু করা হয়, তার বিষয়বস্তু কি ছিল, এরকম ভাবে কিছু কিছু সম্পর্কে একটু ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, সবার টপিক ক্লিয়ার? স্যার আরেকটা, স্যার বিপিএল এপিএল এর মধ্যে আর্নিং এর পরিমাণটা কত, মানে কত টাকার নিচে হলে বিপিএল? এই যে তারপরে পভার্টি, হ্যাঁ পভার্টি, এই যে লাইনের মধ্যে যারা এই 33 টাকা 33 ওর উপরে বেশি আয় করবে তারা এপিএল এ হবে, আর যারা নিচে করবে তারা বিপিএল হবে। এটাই তো লাইন, এই পভার্টি লাইন, এটাই বলা আছে। 33 টাকা 33 গ্রামের ক্ষেত্রে, শহরের ক্ষেত্রে শহরের ক্ষেত্রে স্যার ওটা 33 ওটা টাকা পার ডে 33। তো? হ্যাঁ, এটা বলো। তো এটা তো পার ডে ইনকামটা। পার ডে ইনকাম। এবার দেখো এগুলো জেনারেলি এগুলো পার ডে হিসেবেই করে। এবার এগুলো ডেটা যদি এরকম থাকে একটু গুগল দেখবে, অনেক জায়গায় দেখো এরকম পার্টিকুলার এরকম ডেটা তো হয় না। কারণ কি দেখো এগুলো রেগুলারলি চেঞ্জ হয়। ওয়ার্ল্ড ব্যাংক বলো আজকে আমি তোমাকে ডেটা দেবো, পরের বছর আবার এগুলো চেঞ্জ করে দেবে। কারণ বিভিন্ন ক্ষেত্রে বলো তোমার এই গভর্নমেন্টের বলো যখন এই লস হয় তখন এগুলোকে চেঞ্জ করে দেয়। ওয়ার্ল্ড ব্যাংক ডিটারমাইন করে এইগুলোকে। তো তো সেক্ষেত্রে ডেটা কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে? এক্স্যাক্টলি সার্ভে কতটা যখন আসে তখন সার্ভে তো স্যার যখন আসে জমি বাড়ি অনেক কিছু দেখা হয়, মানে শুধু ইনকামটা নয়, এপিএল বিপিএল এর ক্ষেত্রে। সবকিছু দেখা হয়, সবকিছু দেখা হয়, সবকিছু দেখে এটাকে ডিটারমাইন করা হয়। এই জন্য এটা ডাইরেক্টলি বলা পসিবল না যে কত টাকা বা কি নিয়ে। ঠিক আছে? এপিএল বলে এগুলো ডিটারমাইন করা হয়। যাদের জেনারেলি এপিএল বিপিএল হয় এগুলো যখন সার্ভে হয় তখন দেখে যে চাকরি বাকরি কেউ করে না, কতজন চাকরি করে, দুজন করে কি করে না, ফ্যামিলি কত টাকা স্যালারি ইনকাম পায়, এগুলো সমস্ত কিছু আমাদের সেন্সাস যখন হয় না সবকিছু ডেটা তোমাদের কাছ থেকে নিয়ে যায়। তো তার মধ্যে সবকিছু লেখা থাকে। সেন্সাস রিপোর্ট কেউ যদি ঘাঁটো তার মধ্যে এভরিথিং লেখা থাকে। শুধু জনগণনা হয় না, ইনকাম, সেক্স রেশিও, এডুকেশন থেকে শুরু করে এভরিথিং তার মধ্যে সেন্সাস রিপোর্টে থাকে। বুঝা গেছে? ওকে, কারো কোনো কোশ্চেন আর? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MIC এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।